আসসালামু আলাইকুম। দুদিন ধরে আপনারা মিটফোর্ডের যে ঘটনা দেখছেন সেটা মর্মান্তিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমি নিজে বেশ শক্তি সাহস নিয়ে ভিডিওটা কয়েকবার দেখতে গিয়েছি। 25-30 সেকেন্ডের পরে আর যেতে পারি না। এটা যাওয়ার মতো না, এটা সুস্থ কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব না, করা তো বহু পরে। কিন্তু ঘটনা ঘটেছে, আমরা সারা দেশের মানুষ এটা দেখেছে, দেখে সবাই ঘৃণা প্রকাশ করেছে এবং আমরাও একইভাবে ঘৃণা প্রকাশ করছি এবং যে ব্যক্তি নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। ঘটনা কি ঘটেছে সেটা আপনারা এর মধ্যে জেনেছেন। আমি এর ব্যাকগ্রাউন্ডের কিছু তথ্য আমার কাছে এসছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা বাংলাদেশের মোটামুটি এখন যদি হিসাব করা যায়, যদিও বিএনপি খুব কষ্ট পায় যে চাঁদাবাজ বললে আবার তারা খুব কষ্ট পায়, কিন্তু মূলত বিএনপি এই মুহূর্তে একটা মানে রেকগনাইজড একটা চাঁদাবাজ পার্টি হিসেবেই সারা দেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছেন। এটা অস্বীকার করার কোনো কারণ নাই। যদি অস্বীকার করে পিনাকি আর ইলিয়াসকে, কনক সরকারকে গালাগালি করেন, আপনার ড্যামেজ হবে, যে এইভাবে হইতে থাকবে ড্যামেজ। যা আলোচনা হচ্ছে সেটা আমলে নেন। শেখ হাসিনার মতো যদি নাকি ঘাট তারামো করে তারপরে কথাবার্তা বলেন, তাহলে আপনাদের পোষ্য কিছু এখন নতুন সাংবাদিক, ইউটিউবার, টিকটকার কিছু বের হয়েছে, আপনাদেরকে এখন ভীষণ রকমের ওন করে বিএনপিকে। তারাই মনে হয় বিএনপিকে গেল 15 বছর ধরে মানে আজকের এই জায়গায় ক্ষমতায় আনার জন্য সবকিছু করেছে। তারা বাঁচাইতে পারবে না। চাঁদাবাজি হচ্ছে, সারা দেশে হচ্ছে, লক্ষ লক্ষ, কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে এই মুহূর্তে চাঁদা দেয়। কিন্তু যে মানুষগুলো চাঁদা দেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে একটা কোশ্চেন করি। আচ্ছা বলেন তো, বিএনপির একজন কর্মী, একজন নেতা আপনার দোকানে গেল, যাওয়ার পরে আপনাকে বলা এই বেটা চাঁদা দে, এতদিন আওয়ামী লীগকে দিয়েছিস এখন আমাকে দে। চাঁদা দিচ্ছে না, আপনারা ধরে নিয়ে আসলো, দোকানের সামনে নিয়ে গেল, নিয়ে যে আপনাকে কিছুক্ষণ পেটালো, পিটায় তারপরে আপনার অর্ধমৃত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, সেখানে আবার পাথর দিয়ে আপনার বুকের মধ্যে জোরে জোরে মারছে। আপনার মৃত্যু পর্যন্ত এইভাবে পাথর দিয়ে মারতে থাকলো। একটু চিন্তা করেন তো, এটা কি কোথাও কি ঘটেছে এরকম ঘটনা? এটা কি সম্ভব? আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, আপনার দোকান থেকে ওই বিএনপির যেই নেতা, এলাকার যুব দলের, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি বা তার লোক যারা এসে চাঁদা নেয়, চিন্তা করেন একটু চোখ বন্ধ করে যে সেই লোকটা আসলো আমার এরকম। এটা কি সম্ভব? কখনো প্রশ্নই আসে না। এর আগে আরেকটা ঘটনা ঘটেছে ঠিক এই একই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে সে কিছুটা আপনার শুনেছে যে বুদ্ধি প্রতিবন্ধী টাইপের, তারা ধরে আনলো, ভাত খাওয়ালো, ভিডিও দেখলাম আমরা সেটা। কিছুক্ষণ পরে আবার সে নাই। দুইটা ভিডিওই ছড়িয়ে পড়লো, একদম স্যাড মিউজিক। একটা ভিডিও আমার মনে আছে, ওই ভিডিওটা প্রথম যেখান থেকে এসছে, যে আইডি থেকে, যে মোবাইল থেকে, তিনি স্যাড মিউজিক দিয়ে তারপরে সেটা ছেড়েছেন। ওই স্যাড মিউজিকটা আর ওই অডিওটা থেকে সরানো যায়নি, যেখানে ওইটাই সব জায়গায় চলেছে। এখন আমার একটু বলেন, ভাত খাইয়ে তারপরে সাথে সাথে একটা মানুষকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা জায়গার এই ছোট ছোট বাচ্চারা, এরা একটা মানুষকে মেরে ফেলবে, এটা আপনার বিশ্বাসযোগ্য? মনে করেন একটা একটা মার্ডার সম্ভব, একটা এই যেভাবে চাঁদাবাজি নিয়েও, চাঁদা না দেওয়ার কারণেও এই দেশে মানুষ খুন হয়েছে, এরকম ঘটে। তো একটা জিনিস বলেন তো, একটা মানুষকে যেইভাবে সে মারলো, এটা কি সম্ভব কোনোভাবে? এটা কিভাবে মারলো? আপনাদের মনে আছে 5 তারিখের আগে ওই যে শমী কায়সারের যে 6 নম্বর স্বামীটা আছে আপনার, মোহাম্মদ আলী আরাফাত, সে একটা কথা বলেছিল যে স্টুডেন্টদেরকে নাকি ড্রাগ করা হয়েছে। এই ড্রাগ, এটা কিন্তু কথাটা মিথ্যা বলেছে, কিন্তু এটা কিন্তু একটা একটা ভীষণ রকমের ঘটে এই ঘটনা। ড্রাগ করে কি করে? একটা মানুষ যখন খুন করতে যায়, সে মদ খেয়ে তাকে দিয়ে খুন করে। আমি এরকম অনেক খুনিদের ইন্টারভিউ নিয়েছি, অনেক কাজ করতে গিয়ে তাদেরকে দেখেছি, সিরিয়াল কিলারকে দেখেছি। তারা তাদের বক্তব্য দিয়ে লোক আমলা আপনি সুস্থ থাকেন কিভাবে? যেমন একটা মার্ডার হয়েছিল আপনার সাংবাদিক আফতাব ভাই, সাংবাদিক আফতাব, উনি মারা যাওয়ার পরে ওনার খুনিদের ইন্টারভিউ নিয়েছিলাম আমি, ধরার অভিযানেও ছিলাম আমি র্যাবের সাথে। তো ওদের জিজ্ঞেস যে আপনি মারলেন, মারার পরে সারা রাত ঘুমাইলেন কিভাবে? তো বলতেছে গাঁজা খাইছি, গাঁজা খাই ঘুমাইছি। তো এই হচ্ছে অবস্থা। এখন এই বিষয়গুলোতে যেটা হয়, কোনো না কোনো একটা পক্ষ তাদেরকে ড্রাগ করেছে।
এই পরিকল্পনা আমি যেটা মনে করি, বিচার বিভাগ তদন্ত কমিশন যদি গঠন করা হয়, নিরপেক্ষ যদি তদন্ত হয়, এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়ে থ্রেট করে জামিন বাতিল করা হয়, স্টে অর্ডার দেওয়া হয়। যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনূস সরকার যদি এটা নিশ্চিত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেকদিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন। এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক, সে শুধু জানে কোনো একজন মানুষ তাকে এটার ব্যাপারে পরামর্শ দিয়েছে এবং এমন কোনো মেডিসিন তাকে দেওয়া হয়েছিল যে মেডিসিন খেয়ে তারপরে সে ওখানে গিয়েছিল। এই ছাড়া কোনোদিন এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব না। আজকে পাথর চাপা দিয়ে চাঁদা না দেওয়ার জন্য মেরে ফেলা আর সেই দিনের ঘটনা, এই দুইটা ঘটনা একই সুতোয় গাঁথা। এর বাইরেও আরো অনেক ঘটনা ঘটেছে। কয়দিন পরপর ধর্ষণের বন্যা বয়ে যাচ্ছে, কয়দিন পরপর ছিনতাইয়ের বন্যা বয়ে যাচ্ছে। এই ঘটনা দুইটার সাথে মেলালে কি দাঁড়ায় সেটা নিয়ে আমার আজকের আলোচনা। আপনি দেখেন, যদি নাকি নিউজটা এইভাবে আসতো, আমি এটা নিয়ে এলাকায় খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে জানলাম যে এই যে ছেলেটা মারা গিয়েছে, এই সোহাগ, তিনি হচ্ছে গিয়ে চকবাজার থানার একটা ওয়ার্ডের সদস্য সচিব প্রার্থী। এবং এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছে, এটা এরকম না যে দোকানে গিয়েছে চাঁদা আনতে গিয়ে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনাই নাই, চাঁদা নিয়ে এখানে কোনো ঘটনাই ঘটে নাই। এখানে চাঁদাবাজি কে করবে সেইটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোহাগের একটা ভাঙির দোকান আছে। আপনারা জানেন যে বাংলাদেশে রাজনীতি যারা করে, এই ফকিন্নির বাচ্চাদের ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, তারপরে এই ভাঙড়ি টাঙ্গির দোকানপাট, তারপরে ফুটপাতের, এগুলো কার পক্ষে থাকবে, কে কোন এলাকার নিয়ন্ত্রণে থাকবে, এটা নিয়ে ফকিন্নির বাচ্চাদের যুদ্ধ হয়, কামড়াকামড়ি হয়। তো এই কুকুরের ছানাদের যে কামড়াকামড়ি, সেই কামড়াকামড়ির একটা ফসল হচ্ছে এটা। এই জায়গায় দোকান দেওয়া নিয়ে এই দুই গ্রুপের মধ্যে, যে আমার এলাকায় এটা, এই এলাকায় তুই ভাঙড়ি নিয়ে নিতে পারবি না, তুই এলাকায় করতে পারবি না, তুই অন্য এলাকায় যা, সেটা নিয়ে গ্যাঞ্জামের সূত্র ধরেই এই মারামারি হয়েছে। এবং এই দ্বন্দ্ব চলছে আজকে কয়েক মাস ধরে। এটা কত 2 দিন আগের ঘটনা, কিন্তু হুট করে চাঁদা আনতে গিয়েছে আর দেয় নাই, বাইরে এনে তারপরে পেটালো, এরকম না বিষয়টা। এই ঘটনা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করলো। আচ্ছা, এবার আমাকে বলেন, যদি নিউজটা এরকম আসতো পত্রিকাতে যে চাঁদাবাজি কেন্দ্র করে বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুব দলের দুই দলের সংঘর্ষে বা এক দলের ইয়েতে আরেক দল হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই ধরনের করেও যদি নিউজটা আসতো, যেভাবে এটাকে ছড়ানো গেছে, যেভাবে এটাকে দিয়ে মানুষকে গেলানো গিয়েছে, এইভাবে আসতো না। তখন কিন্তু দুই পক্ষকেই ঘৃণা জানাইতো, এটা নিয়ে হাসাহাসি হইতো, এটা নিয়ে অনেক আলোচনা হইতো, সব ঠিক আছে, একই রকম হইতো। কারণ হত্যাকাণ্ডটা তো ভয়ঙ্কর, যেভাবে মারা হয়েছে, এটা কোনো সভ্য মানুষের পক্ষে সম্ভব না। এবার একটা পয়েন্টে আসেন। প্রথম হচ্ছে, ভিডিওটা করলো কে, ভিডিওটা ছড়ালো কে, তারপরে গণমাধ্যমকে খবরটা কে দিল যে মিটফোর্ডে চাঁদা আনতে গিয়ে চাঁদা না দেয় ব্যবসায়ীকে হত্যা করা হলো, এই নিউজ কে দিল? আমি আপনাকে গ্যারান্টি দিলাম, এটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা মারা গিয়েছিল, এই দুইটা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত করেন, কমিটি গঠন করেন। আমি গ্যারান্টি দিলাম দুইটাতে ওয়াকার হবে প্রথম আসামি, কারণ এই দুই ঘটনার সাথেই গোয়েন্দা সংস্থা জড়িত। আমার আজকের ভিডিও বিএনপিকে বাঁচানোর জন্য না বা কোনো অপরাধীকে বাঁচানোর জন্য না। আমি আগেই বলে নিয়েছি যে বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে সারা দেশে, কিন্তু একটা জিনিস বিএনপিকে বুঝাইতে পারি নাই, যে 5 তারিখের পর থেকে আমরা কিছু যুদ্ধ করছিলাম, সেই যুদ্ধ এখনো চলছে। আমি কিছুটা ঠান্ডা, এখন অনেক স্বার্থপর হয়ে গিয়েছে, আত্মকেন্দ্রিক হয়েছে, নিজে একটু শান্তিতে থাকতে চাই। বাংলা এডিশন নামে একটা পত্রিকা চালু করেছে, 16 তারিখ থেকে সেটার যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। আমার এই পত্রিকায় বিজ্ঞাপন আসবে, পত্রিকার ইউটিউব ফেসবুক চ্যানেলের ইনকাম আসবে, ওগুলো নিয়ে নিজের ইউটিউব চ্যানেল আছে, তাইরে নাইরে নিয়ে দেওয়া চলবে, এইভাবে চালায় যাব। আমার দরকার নাই তো এত দেশপ্রেমিক সাজার। এই দেশে দেশপ্রেমিক সাজার পরে 5 তারিখের পর থেকে আমাদের সম্মান, আমাদের সবকিছুই দেখেছি, আর ইচ্ছা নাই। তারপরেও এটা তো ছাড়তে পারবো না, কারণ দেশ তো আমার, এ কারণে কিছু কিছু বিষয় নিয়ে করবো, কিন্তু ওই জায়গাতে আর থাকবো না ভাই। যার যেমনি মনে চায় লুটে পুটে খা, জনগণ শাস্তি দিয়ে দিবে। আমরা 5 তারিখ থেকে যে বিষয়টা বলছিলাম, কয়েকটা জায়গা
এক নম্বর হচ্ছে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড। আপনি যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারতেন, তাহলে ভারতের যেসব সেনা কর্মকর্তারা আছে এখনো বাংলাদেশে, এই মুজিব, হামিদ, ওয়াকার থেকে শুরু করে যারা যারা এই গেল 15 বছর ক্যান্টনমেন্টের ভেতরে আয়নাঘর বানিয়েছিল, দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের চাকরিচ্যুত করেছিল, তাদের গুম করেছিল, জেলে পাঠিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে, তাদের সবার বিচার করা যেত। আপনারা সেখানে যান নাই। আমরা বলেছি গণমাধ্যম থেকে আওয়ামী দালালদেরকে সরাইতে। আনিস আলমগীরের মতো দালাল, সে এখন পর্যন্ত বাংলাদেশে কলাম লেখে, বাংলাদেশে সে জীবিত আছে, এটা আমাকে প্রচন্ড রকমের আশ্চর্য করে। আপনি গণমাধ্যমের প্রতিটা জায়গায়, আমি আরটিভির কথা যদি বলি, এই চ্যানেলে ইন্ডিমনিটি নামে একটা নাটক তৈরি করা হয়েছিল, সেখানে জিয়াউর রহমানকে একদম একদম পাকিস্তানের এজেন্ট, প্রচন্ড দেশদ্রোহী, দেশবিরোধী, লোভী একজন অফিসার হিসাবে সেখানে দাঁড় করানো হয়েছে। সেটা কে দাঁড় করিয়েছে? আরটিভির সিইও আশিকুর রহমান। তো এই ব্যক্তি আপনার তার বিরুদ্ধে নিউজ করেছি, তার অফিসে বেলায়েত নামে একজন আছে, আরো কয়েকজন আছে, সবাইকে নিয়ে একদম নাম ধরে ধরে আপনার সেখানে নিউজ করা হয়েছে। আতিকা রহমান, আরো কয়েকজনের ব্যাপারে করা হয়েছে। করার পরে সেখানে ওই যে একেএম ওয়াহিদুজ্জামান নামে এক বাটপার আছে, বিএনপির বাটপার। এই বিএনপির বাটপার গিয়ে সেখানে তাকে বসাইলো, বিএনপি বসিয়েছে তাকে সেখানে। বসানোর পরে সে আরটিভির 5% শেয়ার নিয়ে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে এখন আমেরিকায় বসে আছে। সে আরটিভি চালায়, আমেরিকায় বসে বসে আরটিভি চালায়। আরে ভাই, আমি দেশের কোনো দায়িত্ব নিলে আমি দেশে যাব? আমি তো দেশের দায়িত্ব নেই। সব আওয়ামী লীগের লোকজন রে ওইখানে বসে আরটিভি চালাচ্ছে। একইভাবে বসুন্ধরা দায়িত্ব নিয়েছে কাদের গনি, তার কাছ থেকে বহুদিন ধরে বলছে এই অফিস এদেরকে আপনি সরান। আমরা সরাসরি এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলেছি, কাউকে সরানো হয়নি। নাজরিন মুন্নি এখন পর্যন্ত টক শো করে। ডিবিসির আরেকটা আছে, ওই যে যেটা কিনা মজুমদার, জুয়েল, ইকবাল, সুবানদের খাট গরম করে মহিলাটা, সুন্দরী আপা, ডিবিসির কি ওই টক শোটা করে, একটারও সরানো হয় নাই। 71 টেলিভিশনের মঈন মিজান থেকে শুরু করে বেশ কয়েকজন আছে, তারা এখনো পর্যন্ত ওই যে মুজাম্মেল বাবু, শাকিলা, কি ফারজানা রূপা, শাকিল আহমেদ, এদের জেলখানার সব সুযোগ সুবিধা সব এরা নিশ্চিত করে। কোন জায়গা থেকে তাদের সরানো, ইভেন ভাই শুধু এই 2 জায়গা না, এর বাইরেও বহু জায়গা আছে, কোনো জায়গায় কোনো ধরনের হাত দেওয়া হয় নাই। আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। তাদের কাছে মনে হয়েছে যে এগুলো মনে আমাদের ব্যক্তিগত কারণে মনে হয় বলছে। ভাই, পাগল বানায় ফেলবে বিএনপির নেতা নেত্রী যা যা আছেন, সব ন্যাংটা হয়ে কাপড় টাপড় খুলে তারপরে রাস্তায় দৌড়াবেন। সাংবাদিকদের তো চিনেন না, এরা গত 15 বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এক দেশের বাইরে ভাগ্যক্রমে কয়েকজন মানুষ ছিলাম, অল্প অল্প কিছু, আমরা যা জানি যে সেটা 10%, 5% হবে। 95% এই দেশের মানুষ এখনো জানতে পারে না কি হয়েছে। যদি আপনি জুলাইয়ের ঘটনাও বলেন, সবাই তো ছিল, কেউ কিছু বলেছে নাকি? পুরো একটা দেশের শত শত হাজার হাজার গণমাধ্যম ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। কোনো গণমাধ্যম থেকে কোনো নিউজ পেয়েছেন? আজ পর্যন্ত পান নাই। ওখানকার এক্সক্লুসিভ অনেক কিছু থাকার কথা, সেগুলো কোথায়? নাই। আপনি আসার পরে চাপ দিয়েছেন, আপনি তাদেরকে বসিয়ে রেখেছেন, বসিয়ে রেখে তারপরে তাদের কাছে এখন দাবি করবেন, আশা করবেন আপনাদের পক্ষে কিংবা নিরপেক্ষ জিনিস চালানোর। ডিজিএফআই এখনো পর্যন্ত প্রতিটা অফিসে নিউজ পাঠায়। 80% মিডিয়া এখন পর্যন্ত ডিজিএফআই পাঠানো সেই নিউজ প্রচার করে। আমাদের ফেসবুক পোস্ট, এই যে কয়দিন আগে এক মেজর নুরুল হক নামে এক বদমাশ আছে, তার ব্যাচমেট থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত তার কাছে প্রেগনেন্ট হয়েছে। সেই মেজর নুরুল হক আমার পোস্ট 5 তারিখের পরের বাংলাদেশে বিটিআরসি কে দিয়া সরায় দেয়। এটা সেই বাংলাদেশ। আমাদেরকে আপনাদের শত্রু মনে হয়? আমাদের গায়ে যখন আঘাত লাগে তখন নিজের গায়ে আঘাত মনে হয় না? এটার প্রতিটা জিনিস হারে হারে টের পাবেন। নিজের গায়ের রক্ত চামড়া কেটে যদি নাকি আমাদের গায়ে লাগাই দেন না, ঋণ পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে কিছু চাই নেই তো, দেশ ভালো চলুক সেটা চেয়েছি, আপনারা সেটা চান নাই। টাকা পয়সা পেয়েছেন, নগদ ক্যাশ পেয়েছেন, ভুলে গিয়েছেন। আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন। সব জায়গাতে আপনারা তাদেরকে বসিয়ে রেখেছেন এখন পর্যন্ত। প্রতিটা জায়গায়, এমন কোনো জায়গা নেই যেখানে আপনি তাদেরকে, একটা সচিবালয় থেকে শুরু করে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব তারা বসে আছে। এখন তাদের কাছে আপনি চাবেন, তারা বলবে যে বিএনপির 2 গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা?
তা বলবে না ডিজিএফআই শিখিয়ে দিয়েছে। শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। এগুলো গত 15 বছর কারা করেছে হিসাব করে দেখেন। একটা ঘটনাকে চাপা দেওয়ার পরপর সাথে সাথে আরেকটা ঘটনা এসছে। এই ঘটনা এমন একদিন এসছে যার 2 দিন আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে খুনের অভিযোগ সেটা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে। সেই ঘটনার পরপর চলে এসে দেশে এখন আর ওই ঘটনা নিয়ে কোনো আলোচনা নেই, সব আলোচনা এখানে। এটা কারা করেছে এবার নিজেদেরকে কোশ্চেন করেন, সব উত্তর পেয়ে যাবেন। আমরা সেই 5 তারিখ থেকে আজ পর্যন্ত সেই একই জায়গায় আছি, একই কথা বলছি এখনো, যে ক্যান্টনমেন্টকে ভারতের দালাল মুক্ত করতে হবে, গণমাধ্যমকে ভারতের দালাল মুক্ত করতে হবে। এতক্ষণ যা বললাম সেটা শুধুই মাত্র বিএনপির বিরুদ্ধেই বললাম। এখন বিএনপির পক্ষে একটু বলি। ভাই, বাংলাদেশের মানুষ, আপনাদেরকে বুঝতে হবে 2001 থেকে 2005 সাল পর্যন্ত এই দেশে খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বানানোর জন্য 21শে আগস্ট, তারপরে আরো অনেকগুলো জঙ্গি হামলার ঘটনা, 500 জায়গায় একসাথে জঙ্গি হামলার ঘটনা, শায়েখ আব্দুর রহমান বাংলার ভাই এদেরকে দিয়া জঙ্গি হামলা, এই ঘটনাগুলো ঘটিয়ে যেই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে, এই ধরনের একটা কালার পৃথিবীর বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। তুলে ধরে তারপরে খালেদা জিয়া এবং বিএনপিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে 15 বছর আন্তর্জাতিক কোনো সমর্থন তারা পায় নাই। এটা কেন করা হয়েছিল? এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভারতকে বাংলাদেশের নিয়ন্ত্রণে যাতে নিতে পারে, এই জন্য ভারত এই কাজগুলো করেছে। একটু মিলিয়ে দেখেন, এখনো বিএনপি ক্ষমতায় আসার আগেই এমন একটা ভাইব তৈরি করে, আগেই বলেছে ভাই আমারে মানে আমি তেল দিতে চাইলে অনেক ভালো করে দিতে পারবো, আপনি সারাদিন বিএনপির যেসব টিকটকার ভাড়া করেছে এখন তাদের এই হিসাবে তারা 12 মাস মিলে যে তেল দিয়া যা করতে পারবেন, আমি যদি একদিন তেল দিই তার চাইতে উপরে যেতে পারবো। আল্লাহর রহমতে ওইটুকু গ্রহণযোগ্যতা আল্লাহ তৈরি করেছেন। কিন্তু আমি ওইটার জন্য বলছি না যে বিএনপি চাঁদাবাজি, আগেই বলে নিয়েছি বিএনপি ব্যাপক চাঁদাবাজি করছে, সারা দেশে চাঁদাবাজি করছে। কিন্তু আমরা তো ছাত্রদেরকেও দেখলাম, আমি বোধহয় সবচাইতে বেশি ছাত্রদের পক্ষে এখনো কথা বলি, সারা জীবন বলবো, চাঁদাবাজি করে নাই। ছাত্রদের নাম দিয়ে যায় তারপরে বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করেছে, সমন্বয়করা এখনো ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, হচ্ছে এগুলি সব ঠিক আছে। কিন্তু গত এই যে 10 মাস 11 মাস হইলো একটা মানুষ গুম হয় নাই, মানুষ কথা বলতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, কোনো সাংবাদিককে দেশ ছাড়া হইতে হয় নাই। যারা কিনা শেখ হাসিনার মানে একদম 5 আটা গোলামি করেছে, ক্রাইমের সাথে যুক্ত হয়েছে, তাদের বিচারের আওতায় আনা হয়েছে। অনেকে এখনো বিচারের আওতায় আসে নাই, কিন্তু 99% সাংবাদিক এখনো বাংলাদেশে আছে, কাজ করছে, তাদেরকেও কিছু বলে নাই। অথচ আমাদের এই গত 10 মাসের যে সরকার এবং বিএনপিকে এমন ভাবে মঞ্চস্থ করা হচ্ছে, মনে হচ্ছে ওই যে ওরা এখন বলে এগুলি শেখ হাসিনার সরকারকে এখন দরকার, শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল, এই ভাইব ঠিক করার জন্য এই ওয়াকার বাংলাদেশে এই অবস্থা তৈরি করছে। আওয়ামী লীগ নেই, বিএনপিকে আপনি এরকম করবেন, দেশ চালাবে কে? জরুরি শাসন দরকার। দ্যাটস হোয়াট ওয়াকার ওয়ান্টস। এখন এটা যদি আপনি এইভাবে চান যে এইভাবে যাবে, তাহলে এইভাবে হবে। আর যদি না চান, মনে করেন যে না আসলেই ভালো দল চালাইতে চান, নিজের চাঁদাবাজদেরকে সাহায্য করেন, চাঁদাবাজি করলে তাকে সাথে সাথে আপনার বিএনপিতে দল তৈরি করেন, আরেকটা আলাদা দল তৈরি করেন, এরা চাঁদাবাজ বিরুদ্ধে কাজ করবে, নাহলে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা হারাতে হবে। মানুষ এখন অনেক সচেতন, আপনার এগুলো মানুষ দেখছে। ডিজিএফআই এই সুযোগটা পেয়েছে কেন? কারণ আপনার ওখানে চাঁদাবাজি হয়, এই জন্য ভিতরে ঢুকে কাজ করানোর সুযোগ পেয়েছে, না হলে তো পারতো না। এগুলো ঠিক করতে হবে। আমি মনে করি যে দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিএনপির একটা, তারেক রহমান খালেদা জিয়া সহ একটা উপরের একটা পর্যায় পর্যন্ত তো আছে, তারা এখনো পর্যন্ত চাঁদাবাজি হলেই তাদের বহিষ্কার করছেন। বিভিন্ন বিষয়ে তাদের শেখ হাসিনার চাইতে অন্তত অনেক ভালো চিন্তা চেতনা আছে দেশকে নিয়ে। সেই জায়গাগুলোর কারণেও আমার মনে হয় এই দেশের রাজনীতিতে বিএনপি একটা প্রচন্ড রকমের গত 15 বছরের নির্যাতিত একটা দল। সো তাদের একদম লাথি মেরে সরিয়ে দিয়ে তারপরে এই দেশ গঠন করা যাবে, এটা মনে করারও কোনো কারণ নাই। অথবা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাওভাবে আমরা যখন কথাবার্তা বলবো, সেগুলো না বলে এই দেশকে কিভাবে করা যায়, সামনের দিকে নিয়ে যাওয়া যায়, সেটা চিন্তা করা। বিএনপিকে এখনো এই ক্যান্টনমেন্টের মতো করে যারা কথা বলে, সালাউদ্দিন সহ যেসব লোকজন, সালাউদ্দিনের প্রতিটা কথা শুনলে মনে হয় বিজেপির আদিন্যতা কি
আদিন্যনাথ সে মনে হয় কথা বলছে, দিলীপ কুমার বোধহয় কথা বলছে, সালাউদ্দিনের কথা শুনলে এরকম মনে হয়। সো এই জিনিস যদি নাকি সরাইতে না পারেন দল থেকে, দলের জন্য ভয়ঙ্কর বিপদ আছে। যেসব ছাগলের 3 নাম্বার বাচ্চারা আমরা কথা বললে, বিএনপিকে নিয়ে সমালোচনা করলে, তারপরে ওদের নেতাদের কথাবার্তা শুনে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে, ঝাড়ু মিছিল, জুতা মিছিল বের করে, ওটা ছাগলের বাচ্চা। তোর বাপেরা তো, তোদের বাপেদের বেশিরভাগই সমস্যা হয় নাই। গত 15 বছর ভালোই ছিল, তারা দেশে ছিল, 2-3 দিন জেলখানায় গিয়েও, আবার সোনারগাঁ হোটেলে গিয়েও থেকেছে। জেলখানায় থাকার কথা বলে সোনারগাঁ হোটেলে ছিল রাতে, এরকম নেতাও চিনি তোদের। তোদের এই বাপ ফখরুল বাপ 5 স্টার হোটেলে ছিল। তোদের এরকম অনেক বাপ আছে, তোদের গয়েশ্বর বাপ ঢুকার একদিক দিয়ে ঢুকে, আরেক দিক দিয়ে পিজি হাসপাতালে গিয়া ভিআইপি ক্যাবিনে ঢুকে। এগুলো আমরা জানি। এইসব ঘটনা টটনা আমাদের শোনাইতেছে না, সমস্যা হবে তোমাদের। পেদায় পাশার চামড়া লাল করে দিবে এবার। যা শুরু হয়েছে, এগুলো যদি কন্ট্রোল করতে না পারো, সামনের ভবিষ্যৎ ভয়ঙ্কর। আমরা গত 5 বছর যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে যুদ্ধ করেছি, ওই যুদ্ধে আর নামতে পারবো না। অনেক হয়েছে ভাই, নিজের পরিবারের অনেক ক্ষতি করেছি, আর না, ওই জায়গায় আর যাবো না। আপনারা বাংলাদেশের মানুষ, আমার গত 5 তারিখের পর থেকে 3 মাস যদি বাদ দিই, গত 6 মাসের কথা যদি বলি ভাই, প্রকাশ্যে স্বীকার করছি, আমি সবসময় প্রকাশ্যে বলে আজকেও বলছি, আমার ইলিয়াসের মধ্যে অনেক পরিবর্তন। এবং বাংলাদেশের মানুষ কিন্তু বোঝায় না, কিন্তু আমার এই কার্যক্রম দেখে অনেকে বুঝেন যে আমি অনেক পরিবর্তন হয়। অনেক মানুষ প্রতিদিন, এমন কোনো দিন নাই যে ডজন খানেক অন্তত বিএনপির বিভিন্ন চাঁদাবাজির অডিও ভিডিও এগুলো আসে না। চালাই না। কেন চালাই না জানেন? কারণ চালাই, আমি বিএনপির সাথে ওই আগের মতো অবস্থায় যাবো না। আমার সমস্যা তো ইন্ডিয়া নিয়ে। বিএনপিকে এখন পর্যন্ত অ্যাজ এ হোল দল হিসাবে আমি দেখি নাই যে তারা ভারতের সাথে সেইভাবে যাবেও না, কোনোদিনও যাবে না বিএনপি, আশা করি। তো আমি কেন তাদের সাথে করবো? সব বিষয় নিয়ে তো ভাই এত মানে দেশপ্রেমিক একা একা ফাটাকেষ্ট হয়ে দেশকে চেঞ্জ করে ফেলতে পারবো না। যে কারণে অনেক কিছুতে এখন কম্প্রোমাইজ করি, কথাবার্তাও খুব হিসাব করে বলি, অনেক কিছু দেখেও না দেখার ভান করি। এটার জন্য আপনাদের কাছে ভাই ক্ষমা চাই নিচ্ছি। দেশের স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে আমার অবস্থান আগের মতোই থাকবে, কিন্তু অনেকের সাথে খারাপ ব্যবহারও করি। অনেকে আমাকে অনেক কিছু দেন, ভাই আপনি তো সবকিছু প্রচার করেন, এটা কেন করলেন না? করি নেই ভাই। কারে আনবেন, কারে দিবেন? আপনি এই গত 10 মাসের ভেতরে ধরেন আমার কথায়, আমার প্রভাবে যদি মনে করি 10 জনকে সরানো হয়েছে গুরুত্বপূর্ণ জায়গার, সেই 10 জনের জায়গায় যে 10 জন এসছে সব সেই তার মতোই। বরং সে আগের যে আওয়ামী লীগের ছিল, ওরে বললে ও তো ভয় পায়। ওরে ফোন করলে, ভাই হ্যাঁ ভাই খুব ভালো ভাই, আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি ভাই, সেই ছোটবেলা থেকে আমার সে 3 বছরের বড়, আমার ভিডিও বলে সে ছোটবেলা থেকে দেখে। এরকম পাবলিকও আছে। তারা কথা শুনে অন্তত। নতুন যারা এসে, যারা আমাদের কারণে যাদেরকে পাল্টানো হয়েছে, তারা এসে কথাও শোনে না। এই অবস্থা তৈরি হয়েছে। তো পাল্টায় লাভ কি? চলুক, যেমনে চলছে চলতে থাকুক। বিএনপি যদি মনে করে সব তাদের শুভাকাঙ্ক্ষী, ওয়াকার তাদের কাছের লোক, চুপ্পু হচ্ছে তাদের আব্বা, চলুক, সমস্যা কি? আমরা চুপ্পুর অপসারণ চেয়েছি, ছাত্ররা চেয়েছে, বিএনপি চায় না, তাদের আব্বা হচ্ছে চুপ্পু সাহেব। এ চলে গেলে নাকি ইউনূস নাকি 30 বছর ক্ষমতায় থেকে যাবে। এটা এই ওয়াকারই তাদেরকে বুঝিয়েছে, এই ডিজিএফআই তাদেরকে বুঝিয়েছে। আর ইদানিং জামাতকে যেটা করা হয়েছে, সব ইসলামিক দল এক জায়গায় হবে না, আর আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হবে। 2 দলকে 2 দিক দিয়ে মূলা ঝুলায় এমন একটা অবস্থায় দেশ নিয়ে যাওয়া হবে, তারপরে বলবে যে জরুরি অবস্থা। জরুরি অবস্থার পরে সারা দেশে চাঁদাবাজি তো এখন বিএনপি করছে। আওয়ামী লীগের সব ভুলে গিয়েছে তো মানুষ, কারা আওয়ামী লীগের চাঁদাবাজ নামও ভুলে গিয়েছে। এই ধরেন আজ থেকে 3 মাস পরে যদি জরুরি অবস্থা হয় দেশে, কাদেরকে ধরবে? সব বিএনপির লোকজনকে ধরবে। এবং আমরা দেখবো যে ওয়াও, হ্যাঁ এই তো 2 মাস আগেই আমার কাছ থেকে চাঁদা নিয়েছে, এই তো সেই লোক। 2 বছর আগে কে কি করেছে সেটা ভুলে যাবে মানুষ। এটাই নিয়ম। 2001 থেকে 5 পর্যন্ত এই দেশে লুটপাট হয়নি। মানুষ গত 15 বছর সেটা বলেছে নাকি? 15 বছর আওয়ামী লীগের কথা বলেছে, এখন আবার নতুন করে বিএনপির কথা বলবে। এটাই ওয়াকার চায়। এইভাবেই ওয়াকার তার গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে, এবং ডিজিএফআই প্রতিটা অন্তত 90% সবকটা হচ্ছে গিয়া এই মিশনে জড়িত। সেই জায়গা যদি ঠিক করতে না পারেন, মিডিয়া যদি ঠিক করতে না পারেন, এই ধরনের ঘটনা ঘটবে একভাবে, সেই ঘটনা মানুষের সামনে জানানো হবে আরেকভাবে। সাজানো নাটক করে করে তারপরে গত 15 বছর যেভাবে হাসিনাকে রাখা হয়েছে, ঠিক একইভাবে বিএনপিকে কালার করার জন্য সেই কাজই করা হবে। যাই হোক, আমার বক্তব্য যদি আপনারা বুঝে থাকেন, আশা করি এর পরিবর্তন আপনাদের ভেতরে দেখব। না দেখলে, না হয়ে থাকলে পরিবর্তিত আপনার ফল আপনি ভোগ করবেন। আল্লাহ হাফেজ। এই নিষ্ঠুরতা আর বর্বরতার শেষ কোথায়? যেই নিষ্ঠুরতা আজকে আমরা দেখেছি, এই নিষ্ঠুরতা বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেছে কিনা আমার জানা নাই।
পাথর মেরে জীবন্ত মানুষকে হত্যা করা, ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে হত্যা করা। যুবদল নেতা মঈনুলের নেতৃত্বে পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে উলঙ্গ করে হত্যা করেছে আজকে জনতার সামনে। শত মানুষ দাঁড়িয়ে তা তামাশা হিসাবে দেখেছে, কেউ সাহস করে গিয়ে এই ব্যবসায়ীকে বাঁচানোর চেষ্টা করেন নাই। তাই এই জায়গা থেকে বাংলাদেশ কখন মুক্ত হবে, কখন স্বাধীন হবে? আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম গত 5ই অগাস্ট? 1 বছর নয়, 11 মাস পূর্তিতে আজকে উপহার দিলেন যুবদল নেতা মঈনের নেতৃত্বে পাথর মেরে চাঁদা না পেয়ে উলঙ্গ করে ব্যবসায়ীকে হত্যা করে। সারা বিশ্বব্যাপী মিডিয়াতে আজকে এটা ছড়িয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি কার্যকারিতা নিবেন এটার জন্য? জনগণ জানতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, আর কত রক্ত জড়াতে হবে আমার মায়ের সন্তানকে, আমার ভাইয়েরকে, আমার বন্ধুকে, আমার আত্মীয়কে, আমার প্রতিবেশীকে, আমার ব্যবসায়ীকে, আমার সমাজের নিরীহ মানুষদেরকে? এইভাবে যদি হত্যাকাণ্ড চলতেই থাকে, আমরা ইতিমধ্যে জেনেছি 150-র বেশি হত্যাকাণ্ড পার হয়েছে 150-র বেশি হত্যাকাণ্ড ইতিমধ্যে যুবদল, ছাত্রদল, বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে করেছেন। তাই আজকে যুবদল নেতা মঈনের নাম এসেছে, তার নেতৃত্বে ফটোগুলা আপনারা দেখেছেন, আপনাদের সকলের কাছে এই ফটো ছড়িয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নয়, মেইনস্ট্রিম মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায়, সব জায়গায় এই মুহূর্তের আলোচনার বিষয় একটাই, বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পরে কি বিএনপি নামক দলটিকে নিষিদ্ধ করতে হবে কিনা, এখন নিষিদ্ধের দলের কাতারে বিএনপির নাম আসবে কিনা, নির্বাচনের আগে বিএনপি নিষিদ্ধ হয়ে যাবে কিনা, সেই আলোচনাটাই হয়তোবা এখন ওয়াশিংটন থেকে বেইজিং এবং মস্কো থেকে একেবারে জোহানেসবার্গ পর্যন্ত আলোচনা হবে। সারা বিশ্বব্যাপী এই আলোচনা ছড়িয়ে যাবে। আজকের এই উলঙ্গ করে মানুষ হত্যা করা, মানুষ হত্যার পরে নৃত্য করা, তার লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিলেন 2006 সাল, আজ থেকে 20 বছর আগে একই কাজ করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা 19 বছর পার হয়েছে। 20 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি, যেটা ছিল লগি বইটার তাণ্ডব। লগি বইটার তাণ্ডব বাংলাদেশের মানুষ দেখেছিলেন, এবং লগি বইটা যেদিন তাণ্ডব ঘটেছিল সেদিন জামাতের অসংখ্য মানুষের জীবন গিয়েছিল, কিন্তু সরকারে ছিলেন বিএনপি। সরকারে বিএনপি থাকার শেষ মুহূর্তে, বিএনপির সরকার থাকা অবস্থায়, বিএনপির হাতে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বাহিনী সবকিছু থাকার পরেও লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে যেভাবে আওয়ামী লীগ নৃত্য করেছিলেন, আজকে বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাঝখানে, যেখানে 11 মাস আগে আমরা 1,500 মায়ের সন্তান এবং প্রায় 25 থেকে 30 হাজার মায়ের সন্তানকে আহত করে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এই 11 মাসে তারা প্রায় 150-র বেশি মানুষকে হত্যা করেছেন। তাদের নিজের দলের একে অপরের সাথে কুন্দলেও হত্যা হয়েছে। তাদের হাতে জামাতের কয়েকটি জেলায় কয়েকজন নেতাও, শিবিরের নেতাও হত্যা হয়েছে। মসজিদের ইমাম হত্যা। তাই নোয়াখালীর লক্ষ্মীপুরে আমরা ঈদের আগে ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করতে আমরা দেখেছি। তাই ইমাম কি বলেছিলেন, কার বিরুদ্ধে বলেছিলেন? যারা বিভিন্ন মাদক ব্যবসা করতেন, মাদক বিরোধীদের বক্তব্য দিয়েছিলেন। মাদকের বিরোধিতা করে রমজান মাসে ইমাম যদি মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দেয় আর সেই বক্তব্যের কারণে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে, সেটাও বিএনপি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে কথা উঠবে কিনা, আজকের এই মুহূর্তে যেই দর্শকরা লাইভটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন। আজকে আমাদের সাথে সম্মানিত 3 জন অতিথি যুক্ত হবেন। আমি কয়েক মিনিটের মধ্যে অতিথিদেরকে স্বাগত জানাবো এবং অতিথিরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন। আমি সর্বপ্রথমে জনতার কাছে আমার তরফ থেকে যে ভোটটি আমি চাচ্ছি, যে কমেন্টটি চাচ্ছি, সেই কমেন্টটি হলো বিএনপি কে নিষিদ্ধ করা প্রয়োজন মনে করছেন কিনা আপনি এই ঘটনার কারণে? যদি মনে করে থাকেন তাহলে হ্যাঁ, ইয়েস বা এরকম একটি কমেন্ট, আর যদি মনে করেন নিষিদ্ধের দরকার নাই তাহলে নো, না বা আপনার কমেন্টস আপনি লিখবেন। কারণ এই হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে এরকম কোন রাজনৈতিক দল থাকুক, আওয়ামী লীগ যেরকম দিল্লি পালিয়েছে, বিএনপি বঙ্গোপসাগরে ঝাঁপ দিবে, এটাই আমরা মনে করতেছি। কারণ বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া তাদের জন্য আর কোথাও জায়গা আছে বলে
আমি মনে করছি না, এবং জায়গাটা মনে হচ্ছে যে আমরা ভেবেছিলাম তারা সরকারে যাবে, সরকারে যাওয়ার পরে জনগণ হয়তোবা তাদেরকে ধাওয়া দিবে, কারণ সরকারে যাওয়ার পরে তারা কি করবে এখনই আমরা বুঝতেছি। কিন্তু এইভাবে যেহেতু মানুষ হত্যা, রাজধানীর বুকে ব্যবসায়ীকে চাঁদা না পেয়ে উলঙ্গ করে হত্যা করা, তার উপরে আবার দাঁড়িয়ে না নৃত্য করা, সেই নৃত্য করা দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির জন্যই আমরা যুদ্ধ সংগ্রাম করেছিলাম গত 16 বছর যাবত। এই 16 বছরের উপহার আজকে বিএনপি জাতিকে দিচ্ছে। বিএনপি জাতির ঘাড়ে চেপে বসে এই উপহারগুলাই মানুষকে দিচ্ছে। আমি অনেক ভাই বোনেরাই ইয়েস লিখেছেন, একজন ছাড়া বাকি সবাই ইয়েস বলছেন। তাই আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে বিএনপিকে নিষিদ্ধের প্রশ্ন উঠে দাঁড়াবে, কারণ যুবদল নেতা মঈনের নেতৃত্বে পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে, আবার সেই লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে, যেই নৃত্য আওয়ামী লীগ করার কারণে পালিয়েছে। লগি বইটাই আওয়ামী লীগ করেছিল 19 বছর আগে, আর আজকে বিএনপি করেছে 19 বছর পরে। ইতিমধ্যে বিএনপির হাতে 150-র বেশি খুন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে আসার পরে। তাই বাংলাদেশ সরকারের একজন সাবেক মন্ত্রী আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমরা দুজনের কাছ থেকেই কথা শুনবো। আমরা ওয়েলকাম জানাচ্ছি এখন অতিথিদেরকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক পানি সম্পদ ও ধর্মমন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ। জনাব নাজিম উদ্দিন আল আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শকদেরকে একটি সালাম দিবেন আপনার স্পিকারটা ওপেন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাসুক ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং কেটিভি 24 এর দর্শক শ্রোতা সম্মানিত আলোচক সবাইকে আমি জানাই আন্তরিক অভিনন্দন, সালাম। এবং এই মুহূর্তে বাংলাদেশে যে নারকীয় তাণ্ডব ঘটে গেল তার উপরে আলোকপাত করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হলেন বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ এবং ধর্মমন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ। আমরা যুক্ত করছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী, সিনিয়র আইনজীবী জনাব সৈয়দ মামুন মাহবুব। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্যানেলে। জি, আসসালামু আলাইকুম। আমি কেটিভি 24 এর কর্ণধার সৈয়দ মাসুক ভাইকে অভিনন্দন আমাকে আবারও যুক্ত করার জন্য, এবং আমার সঙ্গে শ্রদ্ধেয় সহ আলোচক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং এই দুঃখের মধ্যে আমার অন্তত এইটুকু ভালো লাগছে, নাজিমুদ্দিন আল আজাদ ভাইয়ের সঙ্গে বহুদিন পর দেখা হলো, তাকে শুভেচ্ছা। এবং আপনার ধন্যবাদ, এবং আপনার সারা বিশ্বব্যাপী বাংলাদেশেই দর্শকদের আমার অকৃত্রিম শুভেচ্ছা। এবং আজকে অত্যন্ত একটি মানবতার যে বিপর্যয় ঘটছে সেটা নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য সৈয়দ মাসুক সাহেবের মতো বিদগ্ধ সাংবাদিককে আবার অভিনন্দন। আমরা স্বাগত জানাচ্ছি। আজকের প্যানেলে আছেন বাংলাদেশের আরেকজন সম্মানিত সিনিয়র আইনজীবী, জামাত ইসলামীর নেতাদের আইনজীবী হিসাবে উনি আমাদের কাছে আজ থেকে প্রায় 12-14 বছর আগে পরিচিতি হয়েছিলেন। বর্তমানে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ স্বৈরাচারের দোষরদেরকে বিচারের জন্য যিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে যুক্ত আছেন জনাব মিজানুল ইসলাম, সিনিয়র আইনজীবী। জনাব মিজানুল ইসলামকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ জনাব মাসুক সাইদ এবং দর্শকদের জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমাদের প্রথম আলোচনা, যুবদল নেতা মঈনের নেতৃত্বে পুরান ঢাকায় ব্যবসায়ীকে পাথর মেরে উলঙ্গ করে হত্যা করে লাশের উপরে নৃত্য করেছেন। আজকে আমাদেরকে উপহার দিলেন আরেকটি লাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই বিএনপির পক্ষে কাজ করা মানুষগুলাই আজকের অতিথি হিসাবে আমার প্যানেলে আছেন, যারা বিএনপির পক্ষে সোচ্চার ছিলেন হাসিনাকে বিদায়ের জন্য। তাই এর মধ্যে আমার একজন অতিথি, নিয়মিত অতিথি কেটিভি 24 এর বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আপনার ভাষা
আপনার বক্তব্য আমরা প্রথম নিতে চাচ্ছি যে আজকে যেই রাজধানীতে আপনি বসে আছেন সেই রাজধানীর চিত্রটা যে হয়েছে পুরান ঢাকায় সেটার ব্যাপারে আপনি কতটুকু ব্যথিত, কতটুকু অনুতপ্ত, অথবা এটার প্রতিফলন কি হতে পারে? ব্যালটের মাধ্যমে হবে নাকি এর আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো বড় দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধের কথা আসবে? কোনটা আপনি মনে করছেন? জি ধন্যবাদ। আমি ছোট্ট একটু অ্যামেন্ডমেন্ট করতে চাই। আমি নিজে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের সংগঠন সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক হিসাবে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, জাসদ বাসদের যে অংশটা এরশাদের শেখ হাসিনার বিরুদ্ধে ছিল তাদের সংগঠন এবং অন্যান্য সকল সংগঠন নিয়ে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করেই ইভেন সাবেক প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসানের বিরুদ্ধে আমরা বিবৃতি আন্দোলন করেছিলাম। বিএনপির পক্ষে হয়তো ওই সময় আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, তখন বিএনপিও গণতন্ত্র চেয়েছে, এই জন্য মনে হতে পারে বিএনপির পক্ষে আমরা আন্দোলন করেছি। আমি নিজেও বিএনপির পক্ষে কাজ করেছি। আমি বিএনপির পক্ষে না। প্রত্যেকে এটা কেন পক্ষে হয়েছে? হাসিনার বিরুদ্ধে। ঠিক আছে মাসুক ভাই, আপনি একদম চমৎকার বলেছেন, আমি কোনো দ্বিমত না। আমি বলছি আমরা সুনির্দিষ্ট কিছু নীতিমালা, কিছু নীতির বেসিসে শেখ হাসিনার পতন চেয়েছি। আমরা শেখ হাসিনাকে আমার দেখতে ভালো লাগে না, সে শাড়ি অন্যরকম করে পরে, এর জন্য আমরা পতন চাইনি। আমরা বলেছি তুমি স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট হয়েছো, তুমি মানুষের অধিকার রক্ষা করছো না, বরং মানুষের কণ্ঠ বাজেয়াপ্ত করে দিচ্ছ, বিচার বিভাগকে দলীয়করণ করছো, সমস্ত প্রশাসন, সমস্ত সাংবিধানিক বডিগুলোকে। এবং আমরা কোনো প্রহসনের বিচারও দেখতে চাই না, বর্তমানেও কোনো হলে তারও আমরা নিন্দা করব। আমার নাগরিকদের কাজ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকা, প্রতিবাদ করা, না হলে যে কোনো ভালো দলও ধীরে ধীরে স্বৈরাচার হয়ে যায়। এখন আসেন, আজকে মিটফোর্ড হসপিটালের সামনে প্রকাশ্য দিবালোকে শুধু চাঁদা চেয়ে, হয়তো আমার যেটা ধারণা যে লোকটা হত্যা হয়েছে হয়তো তদন্তে বেরিয়ে আসবে, সে হয়তো থানায় গিয়ে নালিশ করে থাকতে পারে এই যুবদল নেতা সহ অন্যান্য বিএনপির যুবদলের কর্মীদের বিরুদ্ধে। সেটাও তাদের ইগোতে লেগেছে, কারণ বিএনপি তো মনে করছে এবং মনে না হয়তো নির্বাচন হলে এখন পর্যন্ত যে ভোটের স্ট্রাকচার তাতে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। এই আত্ম অহমিকার তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বহিঃপ্রকাশ দেখছি। উপরের নেতৃবৃন্দ যাই বলুক, আমরা যারা ইভেন মাঠ পর্যায়ে না, আমরা ধরেন সুপ্রিম কোর্ট বারও আমরা যা অ্যাটিটিউড অনেক সময় দেখি অনেকের, যেটা আমাদের কাছে অপরিচিত মনে হয়, মানে এখন অপরিচিত না, মনে হয় ক্ষমতাসীনদের মতো বিহেভিয়ার। তো এর আগেও তো আমরা দেখেছি নারায়ণগঞ্জের যুবদল অথবা বিএনপির নেতা গার্মেন্টস মালিককে বলছে যে মিল খুললে জ্বালিয়ে দেব, কিংবা অন্যান্য সময় বহিষ্কার চলছে, কিন্তু এই চাঁদাবাজি অব্যাহত চলছে। এই ক্ষেত্রে মাসুক ভাই, আমি অন্য কিছু বলার আগে আমি একটি কথা খুব পরিষ্কার আজকে বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারের এই ঘটনার পরও যদি সদিচ্ছা না প্রকাশ করেন, যদি আইন শৃঙ্খলা রক্ষা উন্নত বাদ দেন, মিনিমাম যে কারণে রাষ্ট্র, যে কারণে সরকার, আমরা তো বাংলাদেশের জনগণ রাষ্ট্র সরকারের কাছে দুধ ভাত চাই না, ফ্রি ভাত মাংসও চাই না, বাড়ি চাই না। আমরা চাই আমরা আমাদের জীবনযাপন করব যে যার পেশায়, তুমি আইন শৃঙ্খলা রক্ষা করবা, তুমি আমার উপর জুলুমবাজ হবা না, এটা হচ্ছে আসল কথা। তুমি আমার উপর জুলুমবাজ হবে না, তোমার সঙ্গে আমার কোনো পীড়িতেরও দরকার নেই, বিদ্রোহেরও দরকার নেই, তুমি আমি সহ সবার নিরাপত্তা দিবা। এটি হচ্ছে আধুনিক যুগে রাষ্ট্রের সরকারের মেইন কাজ। সরকার ব্যবসাও করবে না, সরকার আপনার নির্দেশও করে দেবে না তুমি কি খাবা, কি পরবা, কখন কি গান গাইবা বা কখন কোন ধর্ম করবা। সরকারের দায়িত্ব নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে আপনার সমস্ত প্রকার তার জীবনযাপনে যাতে কেউ বাধা না হয়। এখানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আজকের যে মানবতা, ধরেন এটা বলতে বলতে আমরা টায়ার্ড। আপনি যদি আমাকে সত্যতার খাতিরে বলেন বাংলাদেশে কি এই ঘটনা প্রথম, এটা যেরকম সত্য না, এর আগেও অনেকবার ঘটেছে অনেক আমলে, কিন্তু 5 আগস্টের এত বড় আত্মত্যাগ, এত রক্তস্রোতের পরে একটি বড় রাজনৈতিক দলের যুব দলের কর্মীদের আমি এখন পর্যন্ত দেখে উঠতে পারিনি। আপনি একজন অভিজ্ঞ এবং খুব প্রোঅ্যাক্টিভ জার্নালিস্ট, নেতা মঈনের নেতৃত্বে, হ্যাঁ, আপনি আমাকে জানাবেন। আই এম সরি ফর নট আপগ্রেডেড। আমাদের নাজিম ভাই বা আমাদের বিদগ্ধ সিনিয়র আইনজীবী মিজান ভাই বলতে পারেন, আমি এখনো দেখে উঠতে পারিনি যে যুবদল কেন্দ্র কমিটি বা বিএনপি তারা কোনো স্টেটমেন্ট দিয়েছে কিনা এই ব্যাপারে। এখনো আমাদের সামনে আসে নাই, কিন্তু সালাউদ্দিন আহমেদ আগেই বলে ফেলছেন যে এটার জন্য তো
তাদেরকে মানে কোনো শাস্তির আওতায় হয়তো বা তারা আনছেন। সালাউদ্দিন আহমেদ তো সবকিছু হওয়ার আগেই বলেন, কিছু করার আগেই তো উনি বলেন। যাই হোক, তো আমরা এবং বিএনপি নেতৃবৃন্দকেও বুঝতে হবে, আমি জানি না তারা কি ভাবছে, যে ক্ষমতায় না যেতেই এখনই যদি এই 3000-এর বেশি বহিষ্কার করার পর একের পর এক ঘটনা থামছে না, আর ওই গান গাইলে হবে না যে আমরা এত বড় দল। আমরা 28শে অক্টোবর 2023 পর বড় দলের সিমটম দেখিনি। তখন তো কেউ দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একটা বড় মিছিল করেনি 29শে অক্টোবর 30শে অক্টোবর 2023 সালে। তো সুতরাং এবং এখন ইউনূস সাহেবের রাইট টাইম, দিস ইজ দ্য ফার্টাইল টাইম টু অ্যাক্ট। এখন আর শুধু লিপ সার্ভিস দিলে হবে না। একজন দর্শকের কমেন্টস পড়ছি, একজন দর্শকের কমেন্টস হলো, ব্যক্তির অপরাধের দায় দল নেবে না, বিএনপি জানিয়েছে, কিন্তু ব্যক্তির উঠানো চাঁদার ভাগ ঠিকই নিবে। ব্যক্তির অপরাধের দায় বিএনপি নেবে না, কিন্তু ব্যক্তির উঠানো চাঁদার ভাগ ঠিকই নিবে। হ্যাঁ, এটাই তাদের দলের সিস্টেম। একজন দর্শক লেগেছে, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে আজকে রাইট টাইম, আমি শেষ করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অ্যাক্ট করতে হবে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে। কারণ মাসুক ভাই, আপনার আমি একটা বিবেচনার জন্য আনছি, আপনি একজন সিনিয়র সাংবাদিক। আপনি বলেন মাসুক ভাই, আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, সেনাবাহিনী রাজপথে, এইখানে যদি আইন শৃঙ্খলার এত অবনতি হয়, তাহলে আপনি নির্বাচন সংস্কার পরের কথা, মানুষ যদি নাই বাঁচতে পারে, তাহলে কার জন্য নির্বাচন, কার জন্য সংস্কার? আজকে তো একটা গভীর প্রশ্ন এসে দাঁড়িয়েছে। কাজে আমি মনে করি ইমিডিয়েট ইউনূস সাহেবের উচিত হবে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে, খালেদা জিয়া যেরকম, বেগম জিয়া যেরকম নিজে ক্ষমতায় থেকে তার মন্ত্রীদেরকে পর্যন্ত জানাননি, যেটা সত্যের খাতিরে বলতে হবে, 2002-এর অক্টোবরে যিনি ক্লিন হার্ট করেছিলেন, সেরকম একটি চাঁদাবাজ নির্মূল অভিযান 10 দিন 15 দিনের জন্য যৌথ বাহিনী করে সত্যিকার অর্থে যদি ইউনূস সাহেব এবার সদিচ্ছা না দেখায়, তাহলে ইউনূস সাহেবের সরকারের জন্য বিপদ, সবচেয়ে বড় বিপদ আমার এই প্রিয় মাতৃভূমির সমস্ত জনগণের জন্য। আর বিএনপিরও এখন গভীর চিন্তা করতে হবে যে কেন তারা তাদের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষ যে অভিযোগ দিচ্ছে যে তারাও চাঁদাবাজি নেয় কিনা, এবং এই জন্য সবচেয়ে সহজ, বিএনপির কেন্দ্র কমিটির সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত নেতারা জানাক তাদের মাসিক ইনকামের উৎস কি। সো অ্যাজ জামাত, সো অ্যাজ সব পার্টি জানাক যে আমি রাজনীতি করি, পাশাপাশি আমার এই ব্যবসা আছে, এখান থেকে আমার মান্থলি ইনকাম এই। কারণ দিনের শেষে ফাইন্যান্স ডিকটেটস এভরিথিং, অর্থনীতি সবকিছু কন্ট্রোল করে। এবং আপনি যদি মানুষের নিরাপত্তা না দিতে পারেন, একের পর এক ঘটনা ঘটে। 2 দিন আগে বোধহয় আমি যতটুকু দেখেছি, সলিমুল্লাহ হলেও অভিযোগ যে ছাত্র দলের কয়েক নেতা কর্মী পলাশীর গরুরহাটের এক ব্যবসায়ীকে এনে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। এবং আমি ওই সহকারী প্রক্টরের বক্তব্য দেখলাম যে তারা ছাত্র নাকি স্বীকারও করেছে। তাহলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কড়া ব্যবস্থা নেই। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে, অন্যান্য বিষয় নিয়ে তখন কথা হবে। আমাদের সাথে আছেন বাংলাদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ। জনাব নাজিম উদ্দিন আল আজাদ, আজকে দর্শকদের মুখ থেকে আসছে চাঁদা উঠে পল্টনে, ভাগ আসে লন্ডনে, এমন একটি কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। তার মানে পল্টনে চাঁদা উঠে, ভাগ আসে লন্ডনে তারেক রহমানের কাছে। এই চাঁদাবাজির লাইসেন্স তারেক রহমান দিয়েছেন। কারণ হলো বিএনপি যখন 15.5 বছরে পিছিয়ে যাচ্ছে, অন্যান্য দলের তারা যখন রাজনৈতিক অ্যাক্টিভিটিস খুব ভালো করছে, তখন বিএনপি নামক দলটি আছে মানুষের কাছে জানান দেওয়ার জন্য তারা একটি পন্থা অবলম্বন করেছে। সেই পন্থাটি হলো মানুষকে ভয় দেখানো, আর সেই ভয়ের মধ্যে তারা চাঁদাবাজি করবে, মানুষ ভয়ে আগামীতে বিএনপিকে নির্বাচিত করবে। আপনি একজন সাবেক মন্ত্রী হিসাবে এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এর ভাষা নাই আমার কাছে যে বিএনপি, একটু পায়ে যান আজাদ ভাই, আপনাকে অর্ধেক দেখা যাচ্ছে না, একটু হ্যাঁ জি এখন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি বলে এটা আমার আর মনে হচ্ছে না। এটা অন্য কোনো বিএনপি হবে। কারণ বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে বিএনপি এসেছিল জাতির সামনে, সেদিন একটা ধ্রুবতারার মতো, আজকে যেন সেটা মিলান হয়ে যাচ্ছে। এবং এই যে নারকীয় তাণ্ডব, এটা অত্যন্ত নিন্দনীয়।
এবং ওই সেই লগি বৈঠার কথা আমার স্মরণে আসছে, যে আমার মনে হয় যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল, তার যে যারা এরা বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়েছে এবং অনুপ্রবেশ করে তাদের সেই চরিত্র তারা ভুলে যায়নি, এবং তারা মনে করছে আগামীতে বিএনপি ক্ষমতায় এসেই গেছে, নির্বাচন এখন কোথায় কবে কি হবে এটা চিন্তা করার সময় এদের নাই। এরা মনে করছে আমরা ক্ষমতাতে এসেই গেছি, অতএব এখন আমরা আইন কানুন যা কিছু হোক না কেন শক্তি তারা একটা মনে করে বড় হাতিয়ার, এবং শক্তিটাকে তারা অপশক্তি হিসেবে তারা আজকে যে চাঁদাবাজিটা আপনার শুধু এই ঢাকায় নয়, সারা বাংলাদেশে নীরব চাঁদাবাজি হচ্ছে, এবং আওয়ামী লীগের শূন্য স্থান পূরণ করে ফেলেছে বিএনপি, যারা বিশেষ করে যারা নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে, তারা কম চাঁদাবাজ না, সব জায়গা থেকেই অভিযোগ আছে। কিন্তু আজকে যে দৃশ্য আমরা দেখলাম, আমার সেই লগি বৈঠার সেই দৃশ্য নতুন করে পুনরাবৃত্তি ঘটলো, এটা অত্যন্ত দুঃখজনক। এবং বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকার আইন শৃঙ্খলার ক্ষেত্রে এই যে শিথিলতা, আমি মনে করি এই সরকারকে আরো কঠোর হতে হবে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে পারে, এবং আমি মনে করি নিষিদ্ধ কথাটা এই সময় আমি না এনে বিএনপির মধ্যে যে অনুপ্রবেশ ঘটেছে এতে কোনো সন্দেহ নেই, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার অনেক কথা বলে যে 19 দফা দিয়েছিলেন, আমার মনে হচ্ছে 19 দফা বোধহয় অভাব হয়ে গেছে। 19 দফার শব্দ এখন বিএনপির কাছ থেকে আসে না, বিএনপির কাছ থেকে আমরা 31 দফা পেয়ে গেছি। অতএব ওই বিএনপি নাই যে বিএনপি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি। তা যদি হতো তাহলে এই নারকীয় তাণ্ডব আমাদেরকে দেখতে হতো না। এখন সরকারকে কঠোর হতে হবে না, শুধু তাই নয়, এখন প্রয়োজন হয়েছে যে শুধুমাত্র শুদ্ধি অভিযান শুরু করতে হবে সকল ক্ষেত্রে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন প্রবাসে আছেন, এবং তিনি লন্ডন থেকে ভার্চুয়াল কথা বলতেছেন। ভার্চুয়ালের সময় শেষ, এখন অ্যাকচুয়ালের সময় এসেছে। যদি এই দানব যদি না প্রতিরোধ করা যায়, তাহলে বিএনপির ভবিষ্যৎ খুবই অন্ধকার বলে আমি মনে করি। আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার আমরা যেটা আশা করেছি, সেটা থেকে আমরা মনে হয় এই বিএনপি যদি এইভাবে চলে, তাহলে এই নির্বাচন অনিশ্চয়তার দিকে ধাবিত হবে বলে আমার মনে হয়। আমি মনে করি যে এই মুহূর্তেই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু বহিষ্কার করলেই পরিষ্কার হয় না, অনেক ঝাঁপির মধ্যে অনেকে উঠে সাপ লুকায় আছে, মাঝে মাঝে দুই একটা ফোনা উঠাইলেই সেখানে মাথায় বাড়ি দিয়ে সেটা শেষ করাই সবকিছুর সমাধান নয়। আমি মনে করি যে বিএনপির ভেতরে যে যে কেউটে সাপগুলো আজকে ফোনা ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকেও বের করতে হবে। এটা বিএনপির দায়িত্ব থেকে সরকারের দায়িত্ব বেশি বলে আমি মনে করি, এবং সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার সরকার পতনের পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে আজ প্রায় 10 মাসের কাছাকাছি এসে গেল, এর মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা কোনো কিছু ফিরল না, শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। নির্বাচন হয়ে গেলে সব হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। সরকারকে তৈরি করতে হবে, আর বিএনপি যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আমি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিকে জনগণ করার চেষ্টা করেন। আপনি বর্তমানের এই বিএনপি জনগণের কোনো প্রত্যাশা পূরণ করবে বলে আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। জি, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি এটাকে নিন্দা শুধু করি না। জি, আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা শেষ করব অ্যাডভোকেট মিজানুল ইসলামের কাছ থেকে। জনাব অ্যাডভোকেট মিজানুল ইসলাম, বাংলাদেশ সরকারের একটি দায়িত্বে আছেন আপনি, সরকারকে নিয়ে সমালোচনা হচ্ছে, আপনি আছেন আইন অঙ্গনে। আমরা জানি বড় বড় রাঘব বোয়ালদেরকে বিচার নিয়ে আপনি ব্যস্ত আছেন, কিন্তু এরপরও আমাদের জনগণের নিরাপত্তার বিষয়ে আপনার সরকার, যে সরকারে আপনি বর্তমানে অবস্থান করছেন, সেই সরকার আমাদেরকে দিতে পারছে না। এই ব্যর্থতার দায়ভার সরকার নিবে কিনা? জনাব মাসুক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব দুজন পূর্ববর্তী বক্তা যে বক্তব্য দিয়েছেন,
তেনারা অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব, একজন সরকারের মন্ত্রী ছিলেন, আর একজন আইন অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ। এখন ওনারা ওনাদের দলের নেতৃত্ব, কর্মীদের আচরণ এবং বাস্তবতা এ সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পুনরাবৃত্তি করে শুধুমাত্র চর্বিত চর্বণ যেন না হয়, সেই দিকটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার আজকে মনে হচ্ছে 28শে অক্টোবর লঘু বৈঠার আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার খর্ব করে প্রশাসনে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল, সেই দুর্বৃত্তায়নের জ্বালায় অতিষ্ঠ হয়ে মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পর 5ই আগস্ট 24 যে সাফল্যের মুখ দেখেছিল, তাদের মনে যে আশার সঞ্চার হয়েছিল, তার জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল, যে ভাবনার সৃষ্টি হয়েছিল, কিছু কিছু ব্যক্তি কোন কোন দলের ছত্রছায়া থেকে যে ধরনের আচরণ করছে, মানুষের সাথে যে ধরনের ব্যবহার করছে, তাতে মানুষ অতিষ্ঠ হয়েছে। মানুষের মনে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। আপনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার নজরে কোনো বিএনপির প্রতিক্রিয়া এসেছে কিনা। হ্যাঁ, আমি দেখেছি যাদের নাম এই আক্রমণে উঠে আসছে, যাদের ছবি উঠে এসেছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। স্বাভাবিকভাবে বিএনপি যেহেতু ক্ষমতায় নেই, তারা বলবেন, এবং এটাই বলাই স্বাভাবিক, যে ব্যক্তির দায় বিএনপি নেবে না, ব্যক্তির অপরাধের দায় অন্য যে কোনো দলের মতো, এবং তাদের যতটুকু দায় নেওয়ার কথা ততটুকু তারা দায় নিয়েছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। এখন আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সরকার কি ভাবছে। আসলে আমি সরকারের প্রতিনিধিত্ব এখানে করি না, বা যে পদে আছি সেটা সরকারের প্রতিনিধিত্ব পর্যায়ে পড়ে না। আমি শুধু বলবো, আজকে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে ঘটানো হয়েছে, যারা ঘটিয়েছে, এটা অত্যন্ত, এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, ব্যথিত হয়েছি, দুঃখ পেয়েছি। আমরা 5ই আগস্টের পরে এদেশে এ ধরনের ঘটনা ঘটুক এটা চাইনি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, এটাই বাস্তবতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দল সম্পর্কের বিভিন্ন কটূক্তিমূলক বলি, ব্যঙ্গাত্মক বলি বা সমালোচনামূলক বলি বক্তব্য আসছে। এটা আশাই স্বাভাবিক, এটা গণতন্ত্রের দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে ভিন্ন মত পোষণ করলে, ভিন্ন কথা বললে, কারোর সাথে একমত না হলে, কারো দাবি না মানলে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, আমি ঘটনাটা জানি না, প্রাথমিক অভিযোগ যে চাঁদা দিতে চায় নাই, না চাইলে একটা মানুষকে জীবন থেকে, পৃথিবী থেকে চলে যেতে হবে অত্যন্ত নিষ্ঠুর এবং মর্মান্তিক ভাবে, এবং যা আমরা দেখব এইটা আমাদের কারো কাম্য নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটা আসার আগ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ মিডিয়াতে এই খবরটা আসেনি। এটা আরো দুঃখজনক। কেন আসেনি তার কারণ আমার কাছে বোধগম্য নয়। এরপরেও আপনারা বিএনপির ক্ষমতায়ন বা ক্ষমতা পেয়ে গেছে মর্মে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো, আমি বিএনপির অনেক নেতৃবৃন্দকে চিনি, তারা অনেকেই এই চাঁদাবাজিকে, এই খুনাখুনিকে, এই ধরনের সহিংস আচরণকে কোনো মতেই সমর্থন করেন না। কিন্তু আপনাদের যে বক্তব্য, এটাও যথার্থ যে তাদেরকে দলীয় কর্মীদের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। দলীয় কর্মীরা তাদের কথা যদি না শোনে তাহলে সেই ব্যবস্থা নিতে হবে। দলীয় কর্মীদেরকে নিয়ন্ত্রণ রাখতে না পারলে তাদেরকে
দলীয় শৃঙ্খলায় আনার জন্য চেষ্টা চালাতে হবে, ব্যর্থ হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কিছু প্রিভেন্টিভ মেজার বলবো না, একটা বিবৃতি আসছে। বিবৃতিতে অবশ্যই আন্তরিকতা আছে বলে আমি বিশ্বাস করি, কিন্তু আমি আরো মনে করি, মনে প্রাণে কামনা করি যে বিএনপি তার আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিজস্ব মানে ওই যে সমাজে যে ধরনের অনিয়ম করার যে অভিযোগ আসছে তাদের নেতাকর্মীদের বিষয়ে, এ বিষয়ে একটা আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। একটা দল নির্বাচন চাইবে, নির্বাচন চেয়ে ক্ষমতায় যেতে চাইবে রাজনৈতিক দল, এটাই স্বাভাবিক, কিন্তু তার অর্থ এই নয় যে সেই দলের কর্মীরা নিয়ন্ত্রণহীন ভাবে মানুষের উপর অত্যাচার এবং নির্যাতন চালাবে। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি এই দলের সিনিয়র নেতৃবৃন্দ কেউ এটার পক্ষে নয়, এবং আপনি যে চাঁদার ভাগের কথা বলেছেন এটার সাথেও আমি একমত নই, কিন্তু এটা ঠিক যে তো এত কিছু পরেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না, মানুষ যে নীরব চাঁদাবাজির শিকার হচ্ছে সেটা বন্ধ করা যাচ্ছে না, মানুষ যে জুলুমবাজির শিকার হচ্ছে সেটা বন্ধ করা যাচ্ছে না, এত যে হত্যাকাণ্ড ঘটলো সেটা বন্ধ করা গেল না। যে ঘটনাগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মানুষ যেমন বিপুল সম্ভাবনা দেখেছিল, দেশের জনগণ আশা করেছিল দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা বিনা বাধায় প্রকাশ করবে, মানুষের কর্ম করার অধিকার থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের বাঁচার অধিকার থাকবে। সব থেকে বড় অধিকার মানুষের হচ্ছে বাঁচার অধিকার। এই অধিকার কেউ যদি কেড়ে নেয় তার কোনো মতেই সমর্থনযোগ্য নয়, এবং সরকার আমার ধারণা এই বিষয়ে অবশ্যই একটা বিবৃতি যেমন দিবেন, এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন, এটা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা পরের বিষয়টাতে যাচ্ছি আবার জনাব মামুন মাহবুবের কাছে। জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে দিতে হবে। হাসনাত আব্দুল্লাহ, এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন জুলাই সনদ, বিচার, নির্বাচন সবকিছু একই প্যাকেজে সরকার থেকে আসতে হবে, শুধু শুধু নির্বাচন বা একটা হবে আরেকটা হবে না এই সুযোগ সরকারকে দেওয়া হবে না। আপনি এই এনসিপির তরুণ তরুণীরা এখন সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখছেন সারা বাংলাদেশের জনতার কাছে গিয়ে ওরা জনতার কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে এই তরুণ তরুণীরা তাদের দাবি আদায় করতে পারবে কিনা এই ইউনূস সরকারের কাছ থেকে, এবং বাংলাদেশে এই দাবি অনুপাতে কার্যকরী হবে বলে আপনি মনে করছেন কিনা? জি ধন্যবাদ। এবং আমার নিজের দেশের বাড়ি তো গাইবান্ধায়, এবং এনসিপিরা সেই পঞ্চগড় থেকে শুরু করেছে, এটা একটা শুভ উদ্যোগ। আমি অনেকদিন ধরেই ওদেরও যাদের যাদের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা হয়েছে আমি বলেছিলাম যে শুধু ফেসবুকে আর ওই ঐক্যমত কমিশনে গেলে হবে না, জেলায় জেলায় যাওয়া দরকার, শুধু এনসিপি কেন সবারই। কিন্তু এনসিপিরা করছে, এটা শুভ লক্ষণ, এবং এইভাবেই একটি রাজনৈতিক দল গড়ে ওঠে। এবং এখানে আপনি যেরকম ভালোবাসা পাচ্ছে, আর আরেকটা দৃশ্য বোধহয় আপনি দেখেছেন, এটাও ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, সম্ভবত কুড়িগ্রামে একজন খুবই সাধারণ আমার এক বোন, আমাদের ভদ্র মহিলা, খুবই আমাদের মতো বা একদম সাধারণ, কোন রাজনৈতিক পরিচয় নেই, তার ওই অটোরিকশা থামিয়ে এনসিপি সভাপতি নাহিদ সাহেব যখন হাত মিলাচ্ছিল তখন নাহিদের হাত ধরে বলেছিল, বাবা মানুষকে সম্মান দাও, তাহলে তোমাদেরকেও মানুষ ভালোবাসা দেবে। এবং এই কথাটা শুধু নাহিদের জন্য না, আমাদের ওই বোনের এই কথাটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা নেত্রী কর্মীদের, যেরকম বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারপতিরা জেলা পর্যায়ে, এই যে আমাদের এখানে মিজান ভাই যেরকম আছেন প্রসিকিউটর, এই মানবতা বিরোধী অপরাধের ওয়ান অফ দি সিনিয়র প্রসিকিউটর, তাদেরও মানে প্রত্যেককে সম্মান দেবে। আমরা ঘৃণার বাংলাদেশ দেখতে চাই না, আমরা সম্মান, পারস্পরিক সম্মান, ভালোবাসার এবং আইনের শাসনের বাংলাদেশ দেখতে চাই। আমরা রুল অফ পলিটিক্যাল পার্টি এতদিন দেখেছি, রুল অফ পলিটিক্যাল ফ্যামিলি দেখেছি, রুল অফ পলিটিক্যাল ইডিওলজি দেখেছি, রুল অফ মব বর্তমানে মাঝে মাঝে লক্ষ্য করি। আমাদের দেখতে হবে সত্যিকার অর্থে আইনের শাসন। আর আপনি যেটা বললেন, আমাদের তরুণ নেতা, আমার খুব প্রিয় আমার খুবই প্রিয় অন্যতম সাহসী নেতা হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন, আমি সেটা দেখেছি। আমি এক্ষেত্রে একটু বলি মাসুক ভাই সংক্ষেপে, 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে এই গত 300 বছর ইতিহাসে দ্বিতীয় লেডি লক্ষণ সেন হয়ে পালিয়ে গেল, ইভেন তার পিতা মিনিমাম যে
বৈশিষ্ট্য ছিল সেটাকেও মানে সেটাকে বদনাম করে দিয়ে চলে গেল। তারপরে কিন্তু আমি ঢাকায় ওই অনেক রাজপথে আমরা গিয়েছি। ওই দিন তো আপনার মনে আছে বা আমার সঙ্গে দুই আলোচকরাও একমত হবেন যে ওই দিন তো ঢাকায় হাঁটার কোনো পথ ছিল না। আমি সেদিন এক সেমিনার শুনলাম, মান্না ভাই ওই আমাদের মাননীয় সেনা প্রধানের ডাকে ওই ক্যান্টনমেন্টে ঢুকতেই পারেনি প্রথম দিন। মান্না ভাইয়ের গাড়ি আর জনগণ ছাড়ে না, যে কোথায় যাবেন আগে আমাদের সঙ্গে আনন্দ করেন। তো ওর মধ্যে আমি মাঝে মাঝে বিভিন্ন প্রতিক্রিয়া দেখেছি এবং আমাদের যে গ্রাফিটি সেখানে কি ছিল মাসুক ভাই আজকে খুব বলা প্রয়োজন। সেখানে ছিল বিকল্পকে, কারণ আপনার মনে আছে আওয়ামী লীগ বলতো যে শেখ হাসিনার বিকল্পকে, তখন ওখানে ওরা বলতো, আমাদের দেয়াল লিখন ছিল বিকল্পকে আমি, আমরা, আপনারা, তুমি, তোমরা, তোমরা। অর্থাৎ কোন নেতা নেত্রীর জন্য বাংলাদেশ না, সে যে দলেরই হোক, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। তাহলে মানুষের প্রত্যাশা কি ছিল 5 আগস্টের এত বড় আত্মত্যাগ 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে? হ্যাঁ, কোন আন্দোলনকে কোন আন্দোলন থেকে খাটো করছি না, 90-এর গণঅভ্যুত্থান ও দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, কিন্তু এত মানে একদম 36 দিনের মধ্যে এত গণহত্যা নিকট অতীতে আর কোন দেশও হয়েছে কিনা আমার জানা নেই। আপনি তো ওয়ান অফ দি সিভিলাইজ দেশে থাকেন, আপনি আরো খোঁজ খবর রাখতে পারেন মাসুদ ভাই। তো সেইখানকার প্রত্যাশা ছিল খুব সিম্পল, আমি একদম সহজ করে বলি, টেকনিক্যালিটি না বলে, যে এমন একটা সরকার গঠন হবে নির্বাচনের মাধ্যমে যারা সিস্টেমগতভাবে স্বৈরাচারী না হয়ে ওঠে, ফ্যাসিবাদী না হয়ে ওঠে। আমাদের সিস্টেমের কিছু ইনহেরেন্ট দুর্বলতা আছে। প্রধানমন্ত্রী 91-তে যে আমরা গালভরা গল্প দেই যে আমরা সংসদীয় ব্যবস্থায় ফিরে গেছি, নো, জাস্ট প্রেসিডেন্টের শাসন থেকে প্রধানমন্ত্রীর শাসনে ফিরে গিয়েছি, আর কিছুই হয়নি। সুতরাং এমন একটা সরকার আমরা চাই যেটা আর যাই হোক ফ্যাসিস্ট হবে না, স্বৈরাচারী হবে না, আর 5টা বছর পর পর অন্তত মানুষ যাতে ভোটের মাধ্যমে তার সরকার বদল করতে পারে। ক্ষমতায় যারাই যাবে, গত 55 বছর ইতিহাস হচ্ছে কেউ সফটলি কেউ রুডলি ক্ষমতায় থেকে যেতে চেয়েছে, নানা ফন্দি ফিকির করে। এইটা যেন না হয়। এইটা তো গুডউইলের উপর রাখলে হবে না, এটার জন্যই জুলাই সনদ দরকার। হ্যাঁ, বলতে পারেন আপনি যে মামুন জুলাই সনদ না মানলে আমরা বলতে পারবো তোমরা বেঈমান, তোমরা মুনাফেক, তোমরা স্বাক্ষর করেছো, মানো না। এই কারণেই জুলাই সনদ খুবই জরুরি। আমি মনে করি 5 আগস্টের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজে উদ্যোগ নিয়ে সব দলের সঙ্গে হেড টু হেড কথা বলে, দরকার 3 দিন ধরে সবার সঙ্গে কথা বলে ন্যূনতম যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সরকারকে যতটা অনুশাসনের মধ্যে রাখা যায় সেটা নিয়ে জুলাই সনদ করতে হবে। আমি হাসনাতের সঙ্গে একমত। বিচার, আমার মিজান ভাই আছেন, মিজান ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছি, শুভ কাজ হচ্ছে, চার্জ ফ্রেম হচ্ছে, আরো বিচার আগাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে মাসুদ ভাই, আমরা সেই বিচার করতে চাই না যে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে আবার পুরো বিচার বাতিল হয়ে যাবে। আমরা একটা গ্রহণযোগ্য আইনের শাসনের বিচার দেখতে চাই, ন্যায়ানুগ, যাতে উভয় পক্ষ, শুধু রাষ্ট্র না, আসামি পক্ষ যাতে তার পর্যাপ্ত আইনগত সুবিধা পায়। এবং এটা ভালো লক্ষণ যে পলাতক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স দেওয়া হয়েছে। এই বিচার কার্যক্রম নিয়ে আমি সন্তুষ্ট, এটি ভালো কাজ হচ্ছে। মিজান ভাইয়ের মতো অভিজ্ঞ মানুষ আছেন, মিজান ভাই বোধহয় জানেন কিনা, মিজান ভাই আপনার রাজশাহী আমার খুব প্রিয়, কারণ আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমার জীবনের সবচেয়ে স্বর্ণালী সময় আপনার পদ্মার পারে আমি কাটিয়েছি। অসাধারণ মানুষ আপনারা, খুব ভালোবাসার, সহজ সরল এবং আম খাওয়ানোতে ওস্তাদ আপনারা। আর যে চিফ প্রসিকিউটর আমার কনিষ্ঠ, মানে ডিপার্টমেন্ট আমার ছোট ভাই তাজুল ইসলাম, অত্যন্ত যোগ্য, সাহসী। আমি আপনাদের সাফল্য কামনা করি এবং আমি বিশ্বাস করি মিজান ভাই আপনারা আবেগের উপরে উঠে নির্মোহভাবে বিচার কাজ করবেন, মানে বিচার কার্যে সহায়তা করবেন যেন বিচারটা দীর্ঘস্থায়ী হয়। আর এই বিচার জুলাই সনদ, আমি আপনার কাছে আবার আসবো, একটু দর্শকদেরকে নিচ্ছি, আপনার মাধ্যমে এসে ফিনিশ করবো আমরা অনুষ্ঠান। মনির হুসাইন, দর্শক মনির হুসাইন, আপনার জন্য 2 মিনিট সময়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য। ধন্যবাদ মারুফ ভাই। সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। যে রাজনীতি দেশ, জাতি এবং সমাজের উপকার করে না সেই রাজনীতিকে আমরা ঘৃণা করি। যে রাজনীতি সন্ত্রাস লালন পালন করে, চাঁদাবাজ সৃষ্টি করেন, দেশপ্রেমিক নেতা সৃষ্টি করে না, ফ্যাসিস্টকে অনুসরণ করে, আমরা সেই সব রাজনীতিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। যে রাজনীতি দেশের উপকারে করে না সেই রাজনীতিকে আমরা প্রাণ করে ঘৃণা করি। এবং আগামী নির্বাচনে প্রবাসীরা যদি ভোট দিতে পারে, প্রবাসীরা এর অত্যন্ত সূক্ষ্মভাবে এর জবাব দিবেন। আমরা প্রবাসীরা সবসময় চাই যে দেশ ভালো থাকুক। আর জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো কেন এত গড়িমসি করতেছেন আমরা বুঝতে পারতেছি না। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো দেশপ্রেমিক হয়ে সংস্কার করে না। কারো সংস্কারে কেউ সন্ত্রাস, পরবর্তী সরকার সরাসরি হয়ে যায়, কারো সংস্কারে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়, কারো সংস্কারে রাষ্ট্রপতির ক্ষমতা হয়ে যায় শুধু কবজ দেওয়ার।
আমরা সেরকম রাজনীতি চাই না। আমরা চাই দেশ ভালোভাবে চলবে, জনগণ ভালো থাকবে, ভবিষ্যৎ রাজনীতি যারা করবে ভালো রাজনীতি হবে, দেশপ্রেমিক রাজনীতি হবে। যদি ভবিষ্যতে দেশপ্রেমিক রাজনীতি সৃষ্টি না হয়, এইভাবে যদি খুন খারাপি চলতে থাকে, এইভাবে যদি সন্ত্রাস চাঁদাবাজি চলতে থাকে, তাহলে মনে রাখেন, আমরা লিখে রাখেন, আগামীতে আবার এই 24 আবার এই আন্দোলন হবে, অন্য আকারে এই ঘূর্ণিঝড় হবে বাংলাদেশে। তবে জনগণ যদি দেশের মানুষের মন মানসিকতা না আমাদের রাজনীতিকরা, তাহলে সামনে ঘোর অন্ধকার। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকে ধন্যবাদ। আজকে আবু মুসা, আপনার জন্য 2 মিনিট সময়। আজকের যে দুইটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয় দুইটা নিয়ে কথা বলবেন। ধন্যবাদ মাসুদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এখন সম্মানিত আলোচক বৃন্দ আছেন, সবাইকে সালাম আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা মর্মাহত, অনেক নৃশংস, সেটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সৈয়দ মাসুদ ভাই, যে বিষয়টা আমি এখানে বলতে চাই, আমরা মানে কোনো কিছু হলে দলে বা কালার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এখানে বিএনপি কে কালার দেওয়ার জন্য যে চেষ্টা করা হচ্ছে বা করতেছে, আমি বলি না যে অপরাধ করছে সে অপরাধের শাস্তি দাবি না করে, অপরাধের বিচার দাবি না করে আমরা একটা দলকে, পুরো দলকে আমরা দায়ী করে ফেলি, ঠিক আছে? সেই দল নিষিদ্ধ হবে বা নিষিদ্ধ চাচ্ছি কিনা আমরা সেই পর্যন্ত চলে যাই। কিন্তু আমি দেখবো যে সেই দল অপরাধকে সাপোর্ট করতেছে কিনা, আমি ওই পর্যন্ত অপেক্ষা করবো। আমি দেখছি বিএনপি কোনো অপরাধের, এখন পর্যন্ত কোনো অপরাধের সাপোর্ট করে নাই বা তার পক্ষে কথা বলে নাই। যে অপরাধ করছে তার বিপক্ষে কথা বলছে। এখানে সৈয়দ মামুন ভাই আছেন, উনি আইনের লোক। কিন্তু বর্তমান সরকার যে এই যে বর্তমান বিএনপি বারবার বলে আসছে যে আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে ভেঙে পড়েছে, সরকারকে এখানে সরকারই দায়ী রাখতে পারে না, ঠিক আছে? আইন শৃঙ্খলা বাহিনী দায়ী রাখতে পারে না। আজকে আইন শৃঙ্খলা বাহিনী আজকে শক্তিশালী হতো, প্রতিষ্ঠিত হতো। আজকে এখনো বাংলাদেশে মিলিটারি পাওয়ারে আছে সেনাবাহিনী, তার মানে কি করছে? আপনারা বলতেছেন চাঁদাবাজি হচ্ছে, মব হচ্ছে, খুন হচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করতেছে? সরকারকে এই দায়িত্ব রাখতে পারে? আমরা সুযোগ পেলে একটা দলকে কালার করার জন্য, একটা দলকে হেনস্থ করার জন্য, একটা দলকে আমরা, ঠিক আছে, তার আমরা উপরে লেগে পড়েছি। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা এটা সামাল দেওয়ার জন্য বা আমরা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে নিয়ে কোনো কথা বলা আমরা বলি না। আজকে যদি আইন শৃঙ্খলা বাহিনী শক্তিশালী হতো, আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠিত হতো, তাহলে এরকম মব, এরকম চাঁদাবাজি বাংলাদেশে হতো না। বিএনপি কি কোনো চাঁদাবাজি, কোনো মৌলবাদী পক্ষে কাজ করছে বা সাপোর্ট করছে না? করে নাই। তাহলে এই দায়গুলা কিন্তু সরকার কোনো মতে এড়াতে পারে না। সরকার দায় নিতেই হবে, আইন শৃঙ্খলা বাহিনী দায় নিতে হবে। আপনি 3 মিনিট নিয়ে নিয়েছেন, 2 মিনিটের জায়গায় 3 মিনিট নিয়েছেন। আমি জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর সাহেব, আপনার জন্য 2 মিনিট সময়, এক্স্যাক্টলি 2 মিনিটে কথা শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসুদ ভাই, আপনাকে আপনার প্যানেলের সকল আলোচকদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হইল, বিশ্বজিৎকে যেভাবে হত্যা করা হয়েছিল ফেসিবাদ আমলে, আজকে আমরা আবার ওটার পূর্ণ আবৃত্তি আমরা দেখতে পেলাম। তাইলে 5 তারিখে কেন হাসিনাকে দাবানো হলো? 5 তারিখে কেন হাসিনাকে দাবানো হলো? এই দেশের মানুষ তো শান্তিতে বসবাস করার জন্য এই 7 তারিখ ঘটাইছে, আমাদের ছেলেরা জীবন দিছে। তাইলে বিশ্বজিৎকে যেভাবে উনি, বিশ্বজিতের ওই ছেলেটা যখন ফলনের কাপড় খুলে বলছে যে ভাই আমি সিভিল না, আমি হিন্দু, তারপরেও তাকে রেহাই দেওয়া হয় নাই। আজকে সেই আলামত কেন আমরা বাংলাদেশ আবার দেখতে পাবো? আর আমার মিজান স্যারের কাছে একটা প্রশ্ন, এটা উনি একটু জবাব দিবেন। প্রশ্নটা হলো এটা যে হাসিনার বিচার করার জন্য, হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর বিচার করার জন্য যে এভিডেন্স গুলো সম্পূর্ণ সরকারের হাতে আছে এবং ওনাদের হাতে আছে, তারপরেও আপনার একজনকে কেন রাজসাক্ষী বানাইতে হবে? ধন্যবাদ আপনাকে। এটা আজকে আমাদের সাবজেক্ট না, তারপরও আপনার কথা উনি শুনছে, বুঝছে। রাজশাহী কেন বানাতে হবে কালকে আমি বিশ্লেষণ করেছি, আপনার চ্যানেলে গা দেখে নিয়েন। এগুলো না জানলে বুঝে নিবেন। আইন আইসা হঠাৎ করে আইনের কথা বলা দরকার নাই। রাজশাহীর বিশ্লেষণ অলরেডি করা আছে আমাদের চ্যানেলে, আপনি দেখে নিবেন। রাজশাহীর লাভটা কি, লাভ না বুঝে আইসা সস্তায় প্রশ্ন করলে হবে না। রাজশাহীর অনেক লাভ আছে, বুঝে শুনেই করেছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব মানে বালিশের নিচে ঘুমায় না, বালিশটা ভালোভাবে দিয়ে ঘুমা। উনি জানেন রাজশাহীর অর্থ। আমেরিকাতে এই রাজশাহী চলে, রাজশাহীর লাভ আছে, লাভের কারণেই করা হয়েছে। এটা প্রশ্ন তোলার বিষয় না, আজকে আমাদের সাবজেক্টে ছিল না। আমি জনাব নাজিম উদ্দিন আল আজাদ, দর্শকরা এতক্ষণ কথা বলেছে, দর্শকদের কথা থেকে আপনার মন্তব্য আজকের অনুষ্ঠানে, আপনার শেষ কথা। আমাদের সাবেক মন্ত্রী জনাব নাজিম উদ্দিন আল আজাদ, আপনার স্পিকারটা ওপেন করে দর্শকদের মন্তব্যের জবাব দিবেন। ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, কথা বলুন। না আবার বন্ধ করে ফেলেছেন, এই যে এখন খোলা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামুন মাসুদ ভাইয়ের কথা শুনেছি এবং প্রশ্নকর্তারা যারা দর্শকের মধ্যে প্রশ্ন করেছেন সবই শুনেছি।
জুলাই সনদটা হলো মূল বিষয় আমি মনে করি। কারণ এই 24-এর গণ অভ্যুত্থান, ছাত্র জনতা গণ অভ্যুত্থান শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়নি। আমাদের অনেকেই বলে থাকেন যে 3 মাসের মধ্যে নির্বাচন করা যায়। সেই 3 মাসের মধ্যে যে বিষয়টা ছিল ওই সময়কার অবস্থা, এই বিষয়টা আর এটা এক বিষয় নয়। অর্থাৎ জুলাই সনদ যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান বলে দেয় যে এই যে রক্তপাত, যে দেওয়ালের লেখন এবং এই যে আত্মত্যাগ, এটা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য নয়, একটা মৌলিক সংস্কার দরকার। জাতি, আগামীর নেশন, একটা স্বাধীন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবার সংগ্রাম ছিল। সেই সংগ্রাম, এত রক্তপাত, এত কিছুর পরেও শুধুমাত্র আমরা বলছি একটা নির্বাচন হয়ে গেলে সব হবে। নো, যে সংস্কারের বিষয়টা আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিশনে, ওটাও যেমন প্রয়োজন, তার আগে প্রয়োজন হবে জুলাই সনদ। এই জুলাই সনদ যদি ডিক্লেয়ার না করা হয়, তাহলে এই আন্দোলন, এই সংগ্রাম, এই ত্যাগ, এই রক্তদান কোনোটাই কোনো কাজে আসবে না। বরং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে নতুন ভাবে বিপদের সম্মুখীন হতে হবে। এই জন্য আগে প্রয়োজন জুলাই সনদ, তারপরে সংস্কার, বিচার। বিচারে লার্নেট আছেন জনাব মিজান সাহেব, আমি ওনাকে শ্রদ্ধা করি এবং ওনার সম্পর্কে আমার মোটামুটি যে ধারণা আছে, একটা যোগ্য ব্যক্তি প্রসিকিউটর হিসেবে ওখানে গিয়েছেন। আইনের শাসন সম্পর্কে ওনাকে আমার বোঝাতে হবে না। আমি মনে করি যে এই বিচার, এই সংস্কার, এইটা সমাধান করার পরে তারপরে নির্বাচনের প্রশ্ন আসতে পারে। এর আগে যদি নির্বাচনের দিকে যান, তাহলে 90-র যে গণ অভ্যুত্থানে সেই 3 জোটের যে আপনার চুক্তি ছিল, যেটা করেছিল, তা কিন্তু পরবর্তীতে তারা কেউ মানে না, এটা কেউ মানে নাই। যার যার মতো তখন ক্ষমতায় যাওয়ার জন্য তারা এই সংগঠন করেছে, জোট করেছে, এবং কিভাবে ক্ষমতায় যাওয়া যায় তখন ওই কে স্বৈরাচার কে এগুলো বিচার করার সুযোগ ছিল না। আমি এখনো মনে করি ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, প্রধান এবং প্রাধান্য দেওয়া উচিত জুলাই সনদ। আগে জুলাই সনদ ডিক্লেয়ার করতে হবে, তাহলে ওর মধ্যে থেকে বেরিয়ে আসবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এবং আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং সার্বভৌমত্বকে সুরক্ষার ক্ষেত্রে কি অবদান রাখবে। শুধুমাত্র গতানুগতিক একটি নির্বাচনের জন্য এটা হয়নি। আমি মনে করি যে বিচার, সংস্কার এবং আপনার জুলাই সনদ অগ্রাধিকার ভিত্তিতে হওয়া উচিত। পাশাপাশি সংস্কার চলছে এবং বিচার হলো আগে। বিচার কার্য সমাধান না করে প্রয়োজনীয় বিচার, যে অগ্রাধিকার ভিত্তিতে যেটা হচ্ছে, এটা ঠিকই আছে। আমি আইনের লোক না, অথবা আইনের দিকে আমি ওই ব্যাখ্যা দিতে যাব না। আমি মনে করি জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে দাবি, এই রক্তের ঋণ যদি শোধ করতে হয়, তাহলে আগে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংস্কার করতে হবে, যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আর যদি শুধুই নির্বাচনের জন্য এটা করা হয়ে থাকে, তাহলে গতানুগতিক হবে। কিন্তু এই যে অভ্যুত্থান, এই যে নতুন স্বাধীনতা, নতুন চেতনা, নতুন বাংলাদেশের নতুন সূর্য উদয়কে আমরা যে অভিনন্দন জানাচ্ছি, এটা মিলান হয়ে যাবে। তাই মনে করি যে প্রশ্ন যারা করেছেন দর্শকদের মধ্যে, তাদেরকেও অত্যন্ত যৌক্তিক ভাবে করেছেন। আমি মনে করি যে তাদেরও ভেতরে যে আকাঙ্ক্ষা, এটা গণ আকাঙ্ক্ষা, এটাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে জুলাই সনদ, সংস্কার, বিচার 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 এগুলো না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে জাতীয় নির্বাচন হলে আবার নতুন করে সেই পূর্ব পাঠের পুনরাবৃত্তি হবে, আবার নতুন স্বৈরাচার নতুন ভাবে আমাদের সামনে আসবে। তাহলে এই রক্তদান, এই ত্যাগ, এই অভ্যুত্থান কোনো অর্থ বয়ে আনবে না। তাই আমি মনে করি আজকে ধন্যবাদ। জি, আমরা এখন আর কয়েকজন দর্শকের মতামত নিয়ে আমরা অ্যাডভোকেট মিজানুল ইসলামের কাছে যাব। দর্শক সাইফুল ইসলাম, আপনার মন্তব্য, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এবার আমাদের আলোচনা দেওয়া। আসসালামু আলাইকুম। আমার একটা কথা, এই যে জোরে বলেন, রোজা আছেন রাতের বেলা? না না না, যে বিএনপি যে কার্যকলাপ করতেছে, এটা কিন্তু খুব, মাইক্রোফোন কাছে নেন। বিএনপি যে কার্যকলাপ করতেছে
এগুলো কিন্তু খুব খারাপ। কিন্তু আমাদের দেশ নায়ক তারেক জিয়া যদি না আসছে, তো এর চেয়ে কিনা আরো ভয়াবহ অবস্থা হয়ে যাবে। কিন্তু এই জন্য যেরকম আওয়ামী লীগ চলে গেছে, বিদায় হয়েছে, জাতীয় পার্টি যেরকম বিদায় হয়ে গেছে, সেরকম বিএনপিও বিদায় হওয়ার পথে আর কি। এই জন্য তারেক জিয়া যদি বাংলাদেশে আসে, তাহলে এই বিএনপি কে ঠিক রাখতে পারবে, না হলে ঠিক রাখতে পারবে না। এটা যদি অসংখ্য ধন্যবাদ মহাসচিবও আপনাকে, বলে। আপনার মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট মন্তব্য দিবেন, আমাদের অতিথিরা বসে আছে। হাবিবুর রহমান ছোট্ট করে মন্তব্য দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যে কথাটা বলবো সেটা হলো যে বাপ ভালো হলে ছেলে ভালো হয়, ছেলে ভালো, মা ভালো হলে মেয়ে ভালো হয়, গাই ভালো ভালো দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি ভালো হয়। তাহলে দেশে বিএনপি কে আজকে 11 মাস থেকে বলা যাচ্ছে যে আপনারা অন্তত চাঁদাবাজিটা বন্ধ করেন। এরা কি বুঝে না, না শুনে না? এদের মাথায় কি? আমরা মনে করছিলাম যে বিগত 17 বছর মোদী সরকার এদের মাথায় পেশাব করে দিছে, এখন দেখা যাচ্ছে যে বিএনপির মাথায় মোদী পেশাব করে দিছে। এই জন্য এদের মাথাগুলো ভুল হয়ে যাচ্ছে। এদের মাথার কিছু আছে? মগজ কিছু নাই, কোনো বিবেক জ্ঞান কিচ্ছু নাই। তাদের বিবেক খাটায় না, জ্ঞান খাটায় না। যে অন্তত এই নির্বাচনটা পর্যন্ত আমরা চুপ থাকি, নীরব থাকি, চাঁদাবাজ বন্ধ করি। আমি মনে করি যে এই মোদী এদের মাথায় পেশাব করে দিছে, এই জন্য এদের মাথা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মোদী তো গরু আর গরুর প্রস্রাব খায়, কারো মাথায় প্রস্রাব করে না। আপনি তো উল্টা বলছেন। মোদী গরুর পায়খানা আর গরুর প্রস্রাব খায়, সে করে না প্রস্রাব। এটা উল্টা হয়েছে আর কি একটু। তারপর ঠিক আছে, আপনি বলছেন একজন দর্শক হিসেবে স্বাধীনভাবে। ইমান খান, আপনি সংক্ষিপ্ত ভাবে কথা বলবেন, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আমি যে কথাটি উত্থাপন করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের যেই সন্তানেরা, যেই ভাইয়েরা রক্ত দিলেন, এই রক্তের বদৌলতে আজকে আমরা কি দেখতে পাই? এগুলাই দেখার জন্য কেউ রক্ত দেয় নাই। এদের তামাশা বন্ধ করা চাই। সাথে সাথে আরেকটা কথা আমি বলবো, রাজনীতিবিদদের, আমরা ছোট মানুষ, তবুও বলি, সংস্কার ব্যতীত কোনো রাজনৈতিক দল যারা চাঁদাবাজি করতে চায় না, মানুষদেরকে শান্তি দিতে চায়, তারা যেন ইলেকশনে না যায়, তারা যেন নির্বাচনে না যায়। সে সংস্কার ব্যতীত নির্বাচন হলে বিএনপি পাশ করবে, তাহলে একা একাই পাশ করুক, একা একাই সরকার গঠন করুক, একা একাই সব করুক। কোন দল গিয়ে যেন এই নির্বাচনে অংশগ্রহণ না করে সংস্কার ব্যতীত। এই অবস্থায় এখন পর্যন্ত তারা পাশ করে নাই এবং ক্ষমতায় বসে নাই। এতেই যে পরিস্থিতি করতেছে, এটা তো আইএমএ জাহিলিয়াকে হার মানাইছে, বিগত ফ্যাসিস্টদেরকেও হার মানাইতে তারা শুরু করছে। অতএব আমার একটা আবেদন হলো, কোন রাজনীতিবিদ যেন তাদের সাথে নির্বাচনে না যায়, তারা একা একা নির্বাচন। ধন্যবাদ আপনাকে। জি, আপনি আপনার ওই জায়গায় থাকেন, একটা প্রশ্ন হয়ে গেছে অলরেডি। আমরা নজরুল ইসলাম সংক্ষিপ্ত ভাবে 1 মিনিটে কথা শেষ করতে হবে। একটা মিনিট কালি। জি বল। আসসালামু আলাইকুম। বিএনপি কোনো চাঁদাবাজি সইবে না, অথচ পাথর মেরে পাথর ব্যবসায়ীকে হত্যা যুবদলের মইনুলের ব্যক্তির দায় বিএনপি নিবে সালাউদ্দিন। আসলে আমাকে বা আমাদের কি পদার্থ এবং অপদার্থের মধ্যে পার্থক্য ক্লাস 7 বই থেকে আবার পড়তে হবে? শেষ দুটা লাভ নেই। খালেদাহীন কেন্দ্রীয় চাষি হানিমানির মত্তে টাল, ধানের গুলা নায়ে তুলে রঙিন পালে স্বপ্নে হাল। আইন প্রশাসন পেন্ডুলাম, কে আসবে ক্ষমতায়? পদস্বার্থে আঘাত শর্তে সত্য ন্যায়ের অন্তরায়। ৭১-২৪ শহীদ লাশের গুলি মিছিল ঝরছে কেন বারে বার? রাজনীতির মাঠ গাবতলির হাট, হরেক জানোয়ার তককে বসে রক্তে চুষে লুটের আগন্ডার। অতীতের সরকার থেকে অন্তর্বর্তী সরকার, অতীতের রাজনীতিবিদ থেকে এখনো রাজনীতিবিদ, চোখের সামনে লাশ ঝরবে, ক্ষমতা লুট হবে, পাচার লুট পারবে, আর তোমরা বাটপাড়ি তুতা চালিয়ে যাবে। তোমাদের খবর আছে, পাবলিক এবার বাংলাদেশের খুবই গরম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সেলুট। আমাদেরকে এই কবিতার সুরের ভিতরে বহু কথা শিখিয়ে ফেলেছেন আমাদের নজরুল ইসলাম ভাই, একজন আমাদের নিয়মিত এই কেটিভি 24 এর দর্শক। আমরা অনুষ্ঠানের সর্বশেষ আমাদের সম্মানিত অতিথি জনাব মিজানুল ইসলাম, আপনি এই 5-10 জন দর্শককে মনে হয় আমি সুযোগ দিয়েছি, আজকে 3 জন অতিথির কথা। তো আমরা এতক্ষণ পর্যন্ত দর্শক এবং শেষের যে 5 জন, তাদের বিষয়ে তাদের কথাগুলোর জবাব দিবেন। এর আগের কোলার জবাব হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থাপক, সম্মানিত আলোচকবৃন্দ এবং সম্মানিত দর্শক, এবং বিশেষভাবে যারা আজকে প্রশ্ন করার সুযোগ যাদেরকে আপনি দিয়েছেন, তাদের প্রশ্নের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে বলছি, কাউকে গালি দেওয়ার জন্য,
কাউকে অপমান করার জন্য, কাউকে অপদস্থ করার জন্য আমরা এখানে আসিনি। যে দর্শক বন্ধুরা কথা বলেছেন তাদের আন্তরিক ইচ্ছা বা মনোভাব নিশ্চয়ই এ ধরনের ছিল না। হয়তো তারা দেশের পরিস্থিতি, পরিবেশ এ ক্ষুব্ধ হয়ে ক্ষোভের কারণে কথাগুলো বলেছেন, এটা বলতেই পারেন। এখন 2-3টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সংস্কার ও নির্বাচন, তার সাথে জুলাই সনদ এবং বিচার, এই বিষয়গুলো নিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন বা বক্তব্য দিতে বলেছেন আমাদের। জুলাই সনদটা কি? জুলাই সনদ হচ্ছে 71-এর মহান 71 যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশকে স্বাধীন করেছিলাম আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য। সেই আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠা বা প্রতিফলন দেশের রাজনীতিবিদরা করতে পারেননি, বরং এমন একটা সিস্টেম গড়ে তুলেছিলেন যার ফলে এদেশকে শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারীর রূপ নিয়েছিল। তার পরিবর্তন করতে এদেশে 1,500 লোকেরকে প্রাণ দিতে হয়েছে, 25,000 লোককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। একটা হিসাবে দেখা গেছে 3 লক্ষেরও বেশি গুলি চালানো হয়েছে এই আন্দোলন দমন করার জন্য। তো এই যে 3 লক্ষ গুলি চালিয়ে আন্দোলন দমন করা যায়নি, বাংলার তামাল ছাত্র জনতা স্বৈরাচারীকে শাসন ব্যবস্থাকে উৎখাত করেছে। একজনকে উৎখাত করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন আবার প্রতিষ্ঠা না পায়, এর জন্যই জুলাই সনদ তারা চাচ্ছে। আমি জুলাই সনদের সাথে একমত, সংস্কারের সাথে একমত। আমি একমত যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন সকলেই জ্ঞানী মানুষ, তারা বোঝেন, তারা সমাজ মানুষ কি চায় তারা জানেন। কাজেই আমি বিশ্বাস করি এবং আশাও করি যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনকে সম্মান করে, আশা আকাঙ্ক্ষাকে সমর্থন করে জুলাই সনদে স্বাক্ষর করবেন, যাতে জনমতের প্রতিফলন হয়। এরপরে নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য, দেশকে পরিচালনার জন্য, দেশের শাসন ব্যবস্থা সুষ্ঠু রাখার জন্য অপরিহার্য। অবশ্যই দেশে নির্বাচন হতে হবে এবং নিয়ম মেনেই নির্বাচন হতে হবে, এটাই স্বাভাবিক, এটা আমি আশা করি। একজন দর্শক প্রবাসীদের ভোট চেয়েছেন, আমি এটার সাথে একমত, তবে পদ্ধতিগতভাবে কিছু জটিলতা আছে। তারপরেও আমি বিশ্বাস করি, আমি দেখেছি গত 2 বছর আগে বোধহয় একটা টেলিভিশন টক শো, লাইভ শো দেখছিলাম, নির্বাচন তুরস্কে সম্ভবত বিদেশিদের ভোট দেওয়ার সুযোগ আছে এবং আরো কিছু কয়েকটা দেশে আছে, ইউরোপের অনেক দেশেই আছে। একটু জটিলতা থাকলেও কঠিন বোধহয় নয়, কাজে এটা করা সম্ভব। এরপরে এই রাজসাক্ষীর বিষয়ে একজন প্রশ্ন করেছেন, যদিও উপস্থাপক মহোদয় এই বিষয়টি এড়িয়ে যেতে বলেছেন। আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়ে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গতকাল কথা বলেছেন। আমি একটা কথা যোগ করবো, এটা আইনের বিষয় এবং ট্রাইব্যুনালের বিষয়, এটাতে প্রসিকিউশনের কোনো করণীয় নাই, প্রসিকিউশনের কোনো বক্তব্য নাই। এটা গেল দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে বিচারের ব্যাপারে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে অত্যন্ত স্বচ্ছতার সাথে এই বিচার প্রক্রিয়া পরিচালিত হবে। তদন্ত যে স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, যোগ্যতার সাথে পরিচালিত হয়েছে তার প্রমাণ আপনারা গত পরশুদিন পেয়েছেন। যে আমরা তদন্তে যেটা বলেছিলাম যে একজন গুলি চালানোর আদেশ দিয়েছে এবং এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যম স্বীকৃতি দিয়েছে, শুধু স্বীকৃতি দেয়নি, তাদের পরীক্ষাগারে পরীক্ষা করেও তার সত্যতা পেয়েছেন। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি জনগণ যেমন বিচার চায়, আমাদের দায়িত্বটা হচ্ছে বিচারের সাক্ষীদের বক্তব্যটা ট্রাইব্যুনাল তুলে ধরা, সাক্ষীদেরকে হাজির করা, সিদ্ধান্ত দিবেন ট্রাইব্যুনাল। আমি অ্যাড করে দিচ্ছি, যেই রিপোর্টটা বিবিসি দিয়েছে সেটাকে একমত পোষণ করেছে আজকের ইউকের শক্তিশালী নিউজ পেপার গুলা, আমেরিকার শক্তিশালী নিউজ পেপার গুলা এবং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ সব জায়গায় এই বিষয়টাকে তারা 100% কারেক্ট বলে স্বীকৃতি দিয়ে আজকে